কালো রঙের মার্সিডিজ বেনেজ গাড়িটি দাঁড়িয়ে আছে চৌধুরী ভিলার সামনে। মিনিট 10 পরেই বেরিয়ে এলো এক সুদর্শন যুবক। যুবককে দেখতে পেয়ে গাড়ির ড্রাইভার গাড়ির দরজা খুলে দিয়ে বলে উঠল, সালাম সাহেব, স্যার আপনার জন্য গাড়ি পাঠিয়েছে। বলেই মাথা নিচু করে গাড়ির চাবিটি যুবকের দিকে এগিয়ে দিল ড্রাইভার। যুবকের গোলাপি মসৃণ ঠোঁট প্রশস্ত হলো। চাবি নিয়ে গাড়িতে উঠে বসে পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বর। ফোন কানে তুলে বলে উঠল, দেখা হচ্ছে তাহলে বিয়েতে, রাখছি, বাই। কথা শেষ করে ফোনটা রেখে যুবকটি প্রায় কয়েক কিলোমিটার ড্রাইভ করে গাড়ি নিয়ে পৌঁছলো একটা বিশাল বড় বিয়ে বাড়ির সামনে। যার বাড়িতে বিয়ের আয়োজন তিনি এই শহরের বিশাল বড় মাপের একজন নামকরা শিল্পপতি। তারই ছোট ছেলের আজ বিয়ে। আপনারা হয়তো এবার ভাবছেন, তাহলে ওই যুবকের সাথে এনাদের কি সম্পর্ক, তাই তো? বলছি একটু ধৈর্য ধরুন। আসলে আজ যার বিয়ের অনুষ্ঠান, এই যুবক নিমন্ত্রিত হয়ে এসেছে, সে তারই অফিসের এক কর্মচারী। এবার হয়তো ভাবছেন যে এত বড় একজন শিল্পপতির ছেলে হয়ে নিজের বাবার ব্যবসার কাজে যোগ না দিয়ে অন্য কোম্পানিতেই বা জব করতে যাওয়ার কারণ কি, তাই তো? এই একই কথাই গাড়িতে বসে বসে ভাবছে যুবকটি। যুবকের নাম রুদ্র চৌধুরী। রুদ্র কিছু একটা ভেবে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে নেমে গিফটটা ক্যারি করে বাড়ির গেট পেরিয়ে গটগট করে এগিয়ে যেতে লাগলো সে। অফিসের বসকে দূর থেকে দেখেই স্বাগতম জানাতে এগিয়ে এলো সূর্য। সকলের চোখ তখন আটকে গেল রুদ্রর দিকে। বেশ দামি ব্র্যান্ডের পলিশ করা চকচকে ব্ল্যাক শু, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শার্ট, তার উপরে মেরুন কালারের ব্লেজার, হাতে ব্ল্যাক কালারের রোলেক্স ঘড়ি, মাথার চুলগুলো জেল দিয়ে বেশ সুন্দর করে সেট করা, চোখ দুটো যেন মায়ায় ভরানো, গোলাপি ঠোঁট দুটো হালকা হেসে উঠল সূর্যকে দেখে। বিয়ে বাড়ির মেয়েগুলো চোখ দিয়ে গিলে খেতে লাগলো রুদ্রকে। একজন আরেকজনকে গুঁতো দিয়ে বলে উঠল, দেখ দেখ ছেলেটা কি হট, ইচ্ছে করছে এখনই পটিয়ে বিয়ে করে ফেলি। আরেকজন মেয়ে বলে উঠল, বডিটা পুরো ঋত্বিক রোশনের মতো, মনে হচ্ছে কোনো সিনেমার হিরো। কি ভাবছেন? এত সুন্দর একটা পারফেক্ট ডেফিনেশন তো গল্পের হিরোর জন্যই বরাদ্দ, তাই না? কিন্তু মাঝে মাঝে হিরোকে এন্ট্রি করাতে গেলে যে আগে হিরোর বন্ধুকেও হিরো হতে লাগে, তাই না বলুন? আশা করি এবার আপনারা এই সুদর্শন যুবকটির পরিচয় পেয়ে গেছেন। এবার হয়তো ভাবছেন তাহলে হিরোর এন্ট্রি কখন হবে, তাই তো? তাহলে চলুন গল্পে ফিরি। সূর্যকে এগিয়ে আসতে দেখে রুদ্রের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সূর্য তার বসের কাছে এগিয়ে এসে বলল, হোয়াট আ প্লাজেন্ট সারপ্রাইজ। থ্যাংক ইউ স্যার, আমার বিয়ের অনুষ্ঠানে গেস্ট হয়ে আসার জন্য। আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে আপনি আসবেন। এটা আবার কেমন কথা সূর্য? আমি কি কোনো সেলিব্রিটি নাকি যে আমার জন্য এত ফর্মালিটি করতে হবে? সাধারণত আমার হাতে কোনো প্রোগ্রামে যাওয়ার মতো সেই টাইমটা থাকে না, ইউ নো দ্যাট। তারপরেও তোমার এত করে রিকোয়েস্ট অ্যাকচুয়ালি আমি ফেলতে পারিনি, সো আই ক্যাম টু ইয়োর ওয়েডিং পার্টি। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য, ইভেন আমাদের এই ওয়েডিং পার্টিতে দেওয়ার জন্য। সো আই কাম টু ইয়োর ওয়েডিং পার্টি। সময় তো সবে শুরু সূর্য, এই সময়টা শেষ হতে এখনো অনেকটাই বাকি, তাই না? বাই দ্য ওয়ে, এগেইন নো ফর্মালিটি প্লিজ। যতই হোক আপনি আমার স্পেশাল গেস্ট, তাই এইটুকু। দুজনে কথা বলতে বলতে সামনের দিকে এগোচ্ছিল। হঠাৎই সূর্যের এইরূপ কথায় রুদ্র হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল এবং সেই সাথে সূর্যকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই সে কথার মাঝখানে সূর্যকে উদ্দেশ্য করে বলে উঠল, ওয়েট, কি বললে? আরেকবার রিপিট করো তো প্লিজ। খুশিতে গদগদ হয়ে বলে উঠল, আপনি আমার স্পেশাল গেস্ট। কথাটাকে স্যার আরেকবার রিপিট করতে বলায় বেশ ঘাবড়ে গিয়ে কথাটা পুনরায় বলল সূর্য। এদিকে সূর্যের মুখে এই আপনি আমার স্পেশাল গেস্ট কথাটা শুনে রুদ্র মৃদু হেসে সূর্যকে উদ্দেশ্য করে বলে উঠল,
তুমি বোধহয় ভুলে গেছো যে আজকের স্পেশাল গেস্ট শুধু আমি না, আমার সাথে আরও একজন আছে, এবং সেই হলো তোমার তরফ থেকে আজকের এই পার্টির সব থেকে বড় গেস্ট। ইভেন তোমার, আমার এবং আমাদের অফিসের বস। সে না আসতে চাইলে তো এখানে আমরাই আসা হতো না। বসের কথা শুনে লজ্জিত হয়ে নাক কুঁচকে দুই ঠোঁটের ফাঁকে দাঁত দিয়ে জিভ কাটল সূর্য এবং খুব বিনীয় কণ্ঠে বলে উঠল, সরি স্যার, আসলে এত সব চাপে এই ব্যাপারটা মাথা থেকে একদম বেরিয়েই গেছিল। আই এম এক্সট্রিমলি সরি, বাট বড় স্যার কোথায়? ওনাকে তো দেখছি না। সেই তো আমিও বুঝতে পারছি না। আমাকে রেডি হয়ে আসতে বলে, এখন দেখছি নিজেই লাফাত্তা। ফোন করলাম এতবার, অথচ ফোনটাও আনরিচেবল। কোথায় যে গেল? বোধ হয় রাস্তায় জ্যামে আছে। আপনি বরং আসুন, একটু বিশ্রাম করুন, দেখবেন বড় স্যার ততক্ষণে ঠিকই চলে আসবেন। রুদ্র কি যেন ভেবে বলল। ওকে চলো। এই বলে রুদ্র এবং সূর্য পাশাপাশি হেঁটে এগিয়ে যেতে থাকলো আবারও সামনের দিকে। অন্যদিকে এতক্ষণ ধরে খুব গোপনীয়তার সাথে দূর থেকে তাদের লক্ষ্য করছিল একজোড়া তীক্ষ্ণ চোখ। সেই চোখ জোড়ার দৃষ্টি শুধুই যে তাদের দিকেই সেটা বললেও বোধহয় ভুল বলা হবে। সেই তীব্র তীক্ষ্ণ চোখ দুটো পরখ করে যাচ্ছে গোটা বিয়ে বাড়িটাকে এবং সেখানে উপস্থিত কিছু নির্দিষ্ট ব্যক্তিদেরকে। এত বড় বিয়ে বাড়ির সাথে শহরের নামকরা বিজনেসম্যানের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান, আর তাতে এলাহি সব আয়োজন থাকবে না তা কী করে হয়? সারা বাড়িটা যেমন ফুলের সমারোহে সজ্জিত হয়ে উঠেছে, তেমনই রয়েছে খাবার দাবারের বিশাল বড় এক আয়োজন। একদিকে যেমন টি স্টল, কফি স্টল, চিকেন কাবাব, পনির শিক কাবাব, চিকেন পকোড়া, চিকেন চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, মোমো, তেমনই অন্যদিকে রয়েছে জিলিপি, নানা রকমের সুস্বাদু সব মিষ্টি, সন্দেশ, বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রির সাথে মিষ্টি পান। না না, ঠিক জমলো না, তাই না? বিয়েবাড়িতে যতই যাই খাবার দাবার থাকুক, যদি ফুচকা না থাকে তাহলে বিয়েবাড়িটা কি জমে? ফুচকা ছাড়া বিয়েবাড়ি একেবারে অসম্পূর্ণ। আর তাই তো আরেকদিকে ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, মকটেল সহ সব কিছুরই আয়োজন করেছেন সূর্যের বাবা ইকবাল খান। এবার ভাবুন তবে বিয়েতে ডেজার্ট আইটেমের অবস্থা, যেখানে এত বিশাল সেখানে ডিনারের আয়োজন কতখানি হতে পারে? প্রতিটা স্টলে টলে যেন লোকজনের ভিড় অসামান্য। তারপরেও ফুচকা স্টলের সামনে যে পরিমাণ নিমন্ত্রিতদের উপচে পড়া ভিড়, তা দেখে ফুচকাও হয়তো নিজের জন্য এতক্ষণে গর্ব করতে শুরু করে দিয়েছে। অলরেডি দুটো বড় বড় ব্যাগ ভর্তি ফুচকা এতক্ষণে শেষ হয়ে গেছে, তারপরও ভিড় যেন কিছুতেই কমছে না। অন্যদিকে লেহেঙ্গা পরে সেজে গুজে যেন হিমশিম খেয়ে উঠেছে তন্নি। কোনোভাবে নিজেকে সামলে তড়িঘড়ি করে চলেছে খাওয়ার স্টলের দিকে। সাজগোজ নিয়ে সে অতটা কনসার্ট নয়, এ কথায় বলতে গেলে এসবে সে এখনও অভ্যস্ত নয় একেবারে। তারপরেও এবাড়ির ভাবি বলেছে তার দেবরের বিয়েতে খুব করে সাজতে হবে, যাতে সবার চোখ আটকে যায় ওর সাজ দেখে। কোনো এক রাজকুমারের মন চুরি হয়ে হারিয়ে যায়, তাহলে সে এসে তার মনটাকে ফেরত পেতে চাইবে, সাথে ওকেও নিতে চাইবে তার সাজানো গোছানো স্বপ্নপুরীতে। এমনটাই আকর্ষণীয়ভাবে সাজতে বলেছিল সেই ভাবি। সে শুনে তন্নি খানিক মুচকি হাসির সাথে ভাবির করা আদেশকে গুরুত্ব দিয়েছিল বটে, তবে এসবে ওর বিন্দুমাত্র কোনো মনোযোগ নেই। তাও ভাবির এক প্রকার জোড়াজড়িতেই এই সাজ সেজেছে সে। একটা সময় ও সাজতো ঠিকই, তবে সেই সাজ ছিল কোনো একজনের জন্য, কিন্তু আজ সেও নেই, তাই আর এসব সাজগোজেরও অত ধ্যানও নেই। কি আর হবে এসবের? কারো যদি পছন্দ হয় তাহলে এমনিই হবে। কেউ যদি তার সাজানো গোছানো স্বপ্নপুরীতে এসে নিয়ে যেতে চায় তাকে, তবে সাধারণ বেশভূষাতেই যাবে, বাইরের সাজগোজ নয়। সাজানো গোছানো মনটা সুন্দর হওয়াটাই আসল, এটাই বিশ্বাস করে তন্নি। যদিও বিয়ে করার একেবারেই ইচ্ছে নেই, তার কারণ যাকে তার রাজকুমার হিসেবে লাগবে সেই তো নেই তার স্বপ্নের রাজ্যে, তাই এসব নিয়ে অত ভাবে না সে। তবে যাই হোক, ফুচকা কিন্তু তার বেশ পছন্দের, তাই বেশ তাড়াহুড়ো করে ফুচকা স্টলের অন্যদের সাথে নিজেও ভিড় জমাতে এগিয়ে এসেছে সে।
আর এদিকে তার কাজল কালো দুটো হরিণীর মতো টানা টানা চোখ, উড়তে থাকা ছেড়ে দেওয়া রেশমি চুলের অবদ্ধতা, নুড লিপস্টিকে আঁকা তার দুটি ঠোঁট, ঠোঁটের কোণায় হালকা হাসির আভা, আর হালকা পিঙ্ক কালারের লেহেঙ্গার সাথে সেজে ওঠা এই তন্নি নামক পরীটাকে দেখে সত্যি সত্যি যে কোনো এক রাজকুমারের মন হারিয়ে গেছে, তার তীক্ষ্ণ চোখ দুটি সে স্থির হয়ে গেছে, তার বলার ভাষা রাখে না। মনে মনে সে ভাবছে, ইস, সময়টা যদি এখানে স্থির হয়ে যেত। মন পাখিটা যেন গেয়ে যাচ্ছে, তুমকো পায়া হ্যাঁ তো জ্যাসে খোয়া হো। তন্নি বহু কষ্টে লেহেঙ্গা সামলে ফুচকা স্টলের সামনে এসে হাজির হলো। এসে এই বাড়ির বড় ছেলের বউ সানার দেখা পেল। চলো ভাবি, আমরা ফুচকা খাই। সে মন্দ বলিসনি, বেশ করে ঝাল দিয়ে খেতে কিন্তু বেশ হবে। চলো শুরু করি তাহলে, আর দেরি কেন? এই মোনা, চল আমরা সবাই মিলে ফুচকা খাই। মোনা হচ্ছে সানা ভাবির একমাত্র বোন। মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু দেমাগীও বটে। ফুচকার কথা শুনে মুখ বিকৃত করে মোনা বলে উঠল, ফুচকা আর আমি এসব থার্ড ক্লাস মার্কার জিনিস এই মোনা খায় না। এসব 2 টাকার সস্তা জিনিস খেতে গিয়ে আমি আমার দামি লিপস্টিকের টাচ নষ্ট করব নাকি? খাবার জিনিস নিয়ে এইভাবে কথা বলতে হয় না মোনা। তো তোমরা খাও না, কে ধরে রেখেছে? আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করলাম। বলেই মুখ ঝামটা মেরে অন্য জায়গায় চলে গেল। অন্যদিকে রুদ্র স্যারের সাথে সূর্য তার পরিবারের সবার আলাপ করিয়ে দিচ্ছে এক এক করে। প্রথমেই সূর্য রুদ্রকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য নিয়ে এলো। স্যার, উনি আমার বাবা ইকবাল খান। বাবা, উনি আমার বস রুদ্র চৌধুরী। হ্যালো আঙ্কেল, নাইস টু মিট ইউ। হ্যালো ইয়াং ম্যান, নাইস টু মিট ইউ। তুমি এসেছো, খুব খুশি হয়েছি। সূর্যের কাছে তোমার অনেক প্রশংসা শুনেছি, আজ সামনাসামনি দেখে ভালো লাগছে। আপনাকেও আমার দেখার অনেক শখ ছিল, আজ পুরো হলো। কিছু বলবে? আসলে শুনতে পাইনি। নো স্যার, কিছু বলিনি, আচ্ছা। বলেই সূর্যকে নিয়ে প্রস্থান করলো। ইকবাল খান এই লোকটা বাইরের দিক দিয়ে যতটা নম্র ভদ্র, ভেতরে ভেতরে ঠিক ততটাই শয়তানি আর চালাকিতে ভরা। অবশ্য হবে নাই বা কেন, এত বড় বিজনেসম্যান বলে কথা। বাইরের আর 10টা লোকের সাথে প্রতিদিন ওঠা বসা, টাকার দেমাগ যেমন তার উঠতে বসতে, নিজেকে একজন মন্ত্রীর থেকে কম কিছু ভাবেন না। এদিকে ইকবাল খান রুদ্রের সাথে যেভাবে হেসে কথা বলছে তা দেখে হঠাৎই একজনের বুকটা মোচড় দিয়ে ওঠে। হঠাৎই তার 8 বছর আগের কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাক। ছেলেটির বয়স তখন 21। খুব সাদাসিধে আর নম্র ভদ্র ছিল ছেলেটি। বাড়ির মেজ সন্তান হলেও কেউ তাকে দেখতে পারত না। তার বাকি 2 ভাই অযথাই তাকে বাবার থেকে মার গালমন্দ শোনাতো। একদিন হঠাৎই ইকবাল খানের লকার থেকে 10,000 টাকা পাওয়া যাচ্ছিল না। ছেলেটির মা সহ বাকি 2 ভাই এসে জানায় টাকাগুলো ওই নিয়েছে। বিশ্বাস করো, আমি টাকা নেইনি। এতগুলো টাকা দিয়ে কি করব আমি? আসলে আমি টাকা নেইনি। তুই টাকা নিয়েছিস? আমরা দেখেছি। আমরা কি মিথ্যে বলছি নাকি? জোচ্চোর কথা, আজ তোকে শিক্ষা দিব আমার লকার থেকে টাকা চুরি করার। বলেই দুগালে ইচ্ছে মতো থাপড়াতে লাগলো আর ব্যঙ্গ করে বলতে লাগলো, আমার বাকি 2 ছেলের মতো হতে পারিসনি, হয়েছিস তো চোর আর মিথ্যেবাদী। কেন যে এই দিন তোকে মেরে ফেললাম না, সেই আফসোস এখন জন্মভরে ভোগ করতে হবে। ভিখারি, রাস্তার ছেলে কোথাকার। এই যে আপদ জুটেছে বাড়িতে, আর সহ্য করা যাচ্ছে না। দূর হয়ে যায় আমার সামনে থেকে, তোর চেহারা দেখলেও আমার ঘৃণা লাগে। বলেই একদলা থুতু ফেললেন। নিজের বাবার মুখে এসব কথা শুনে লজ্জায় অপমানে কষ্টে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ল। বাড়ির প্রত্যেকটা সদস্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর মুচকি মুচকি হাসছে। কেউ ছেলেটিকে বাঁচাতে আসে না। বাসায় চিল্লাচিল্লির আওয়াজ পেয়ে দৌড়ে আসেন ইকবাল খানের বাবা ফয়জুল খান। তোরা কি মানুষ? ছেলেটাকে মেরে এভাবে অপমান অপদস্থ করছিস, আর বাড়ির প্রত্যেকটা মানুষ এভাবে তামাশা দেখে যাচ্ছে। তোদের কি উপরওয়ালার ভয় নেই? উপরে যিনি আছেন ঠিক তোদের একদিন ঠিক বিচার করবে। তোরা দেখে নিস কোন অপরাধে এভাবে মেরেছিস ওকে।
বলেই লুটিয়ে পড়া ছেলেটিকে হাত ধরে টেনে তুললেন আর বাড়ির সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের সকলের তামাশা দেখা হলে চলে যেতে পারো এখান থেকে, নিমক হারামের দলেরা। এরপর ছেলেটিকে বলে উঠলেন, তুই আমার সাথে আয় দাদু ভাই। ওরা কেউ মানুষ না, সব অমানুষ আর জানোয়ারে ভরে গেছে এই বাড়ি। ছেলেটির ধ্যান ভেঙে যায় শব্দে। ছেলেটির হঠাৎই তার দাদুর কথা মনে পড়ে। খুব ভালোবাসত তাকে। দাদুর কথা মনে পড়তেই ছেলেটির চোখ ভিজে ওঠে নোনা জলে। হাতের আঙুলের সাহায্যে জল মুছে দেখতে থাকে বাকি ঘটনা। এদিকে ইকবাল খানের সাথে পরিচয়ের পর এবার সূর্য তার মা জাহানারা বেগমের সাথে রুদ্রর পরিচয় করাতে নিয়ে এসেছে। সূর্যের মা জাহানারা বেগম বিয়ে বাড়িতে আসা গেস্টদের সামলাচ্ছিলেন। মা, ইনি হচ্ছেন আমার স্যার রুদ্র চৌধুরী। রুদ্রকে দেখে খুব খুশি হলেন জাহানারা। তুমি এসেছো, খুব খুশি হয়েছি বাবা। সূর্য তোমার কথা বাসায় অনেক বলে, তুমি অনেক ব্যস্ত থাকো, তোমার মূল্যবান সময় আমাদের দিয়েছো, আমরা অনেক খুশি হয়েছি। না আন্টি, আসলে তেমন কিছু না, সারাক্ষণ বিদেশি ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, তাই কোথাও যেতে পারি না। আচ্ছা বাবা, বুঝেছি। বলেই মমতা ভরা হাসি উপহার দিলেন। এদিকে জাহানারা বেগম রুদ্রের সাথে যেভাবে নম্রভাবে কথা বলছেন তা দেখে হঠাৎই একজনের রাগে ক্ষোভে চক্ষুজোড়া লাল হয়ে ওঠে। মনে পড়ে যায় একটা ঘটনার কথা। জাহানারা বেগম এই মহিলা বাইরে থেকে যতটা সজ্জন, ভেতরের মনটা তার ততটাই অসজ্জিত। বরের থেকে সে আরও এক কাঠি ওপরে। কোথায় কি হচ্ছে, কার মনে কি চলছে, সব যেন আগে থেকে আন্দাজ করে ফেলতে পারে এই মহিলা। এমনকি বাড়ির কাজের মহিলার কাছ থেকেও আশেপাশের প্রতিবেশীদের বাড়ির খোঁজখবর নিতে একটুও ভোলেন না। জাহানারা বেগম আর রুদ্রের হাসি মুখে কথা বলা দেখে রাগে চোয়াল শক্ত হয়ে চক্ষু রক্তবর্ণ ধারণ করলো তাদের পর্যবেক্ষণকারী ছেলেটির। হঠাৎই ছেলেটির একটি জঘন্য অতীত মনে পড়ে যায়। রমজান চলছে, সবাই রোজা রেখেছে। ইফতারের সময় জাহানারা বেগম সবার প্লেটে খেজুর, ছোলা, বেগুনি, পেঁয়াজু আরও ফলমূল তুলে দিচ্ছেন আর ছেলেটির দিকে একটি প্লেট ছুঁড়ে দিল। এই নে নবাবের বেটা, এই শুকনো মুড়িগুলো নিয়ে এখান থেকে বিদায় হ। মা, আমিও তোমাদের সবার সাথে বসে ইফতার করতে চাই। ফকিরের বাচ্চার সাহস কত বড়, আমাদের সাথে খাবে? আমার ছেলেরা তোর সাথে বসে খেতে পারবে না, তুই তোর রুমে যা। মা, এই শুকনো মুড়ি কিভাবে খাবো? আমাকে একটা পেঁয়াজু বা আলুর চপ দিবা? কটমটিয়ে জাহানারা ছেলেটির দিকে তাকালো। আলুর চপ খেতে চাস? তাই তো, দাঁড়া দিচ্ছি। বলেই রান্নাঘরে গিয়ে ছেলেটিকে ডেকে উঠল। এই ভিখারি ছোট লোক, একটু রান্নাঘরে আয় তো। ছেলেটি মন খারাপ করে শুকনো মুড়িগুলো নিয়ে রান্নাঘরে যেতেই, তোর হাতটা দে তো এদিকে। ছেলেটি ভেবেছে হয়তো কিছু খেতে দেবে জাহানারা। খুশি হয়ে হাত বাড়িয়ে দিয়ে আসতে বলে ওঠে, মা, আমাকে বেশি কিছু দিতে হবে না, একটু পেঁয়াজু বা আলুর চপ দিলেই হয়ে যাবে। জাহানারা চুলায় গরম করা লাল টকটকে খুন্তি চুলা থেকে বের করে ছেলেটির বাড়িয়ে দেওয়া হাতে চেপে ধরে। এই নে তোর আলুর চপ, পেঁয়াজু, ছালা ছোট লোকের বাচ্চা, সারাদিন জ্বালিয়ে মারিস, খালি খাই খাই করা সারাদিন না। ছেলেটির গগন বিদারী চিৎকারে সকলেই যেন খুব আনন্দ পেল। ইকবাল খান বলে উঠল, আরও বেশি করে চপ খাওয়ার শখ মিটিয়ে দাও জাহানারা, যাতে করে ভবিষ্যতে কোনো খাবার দেখলেই আজকের কথা মনে পড়ে। এদিকে ফয়জুল খান বাইরে থেকে এসে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে ডাইনিং রুমে আসেন। এসেই সেই দৃশ্য দেখেন, তাতে তার চোখ কপালে উঠে যায়। চিল্লিয়ে ওঠেন ফয়জুল খান, বৌমা, এ কী করলে তুমি? যা করেছি বেশ করেছি, সারাদিন খালি এটা খাবো ওটা খাবো, তাই খাওয়ার শখ মিটিয়ে দিলাম। তুমি কি মানুষ বৌমা? তাহলে কি মনে হয় আমাকে আপনার কাছে? অমানুষ আর জানোয়ার মনে হয়। কোনো মানুষের পক্ষে তো এসব করা সম্ভব হয় না। ছেলেটি এমন অপরাধ করেছে যে এভাবে হাতটা পুড়িয়ে দিলে? চুপ করুন, ঘরে একটা আপদ জুটিয়ে দিয়ে বসে আছেন, আবার সেই আপদের হয়ে আমাদের সাথে ঝগড়া করছেন, লজ্জা লাগে না আপনার? ইকবাল, তোর বউকে মুখে লাগাম দে, সে কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। সীমা তো তুমি ছাড়িয়েছো বাবা, অযথা একটা বাইরের ছেলের জন্য আমাদের সাথে মিছি ঝামেলা করছো। তার চেয়ে চুপচাপ ইফতার করো, ঝামেলা করো না। শুনুন বাবা, আপনাকে অনেক সম্মান দিয়েছি, আর পারবো না। আপনার এই ঘাটের মরাটা নিয়ে
আমাদের ঘাট থেকে বিদায় হয়ে দুই চোখ যেদিকে যায় সেদিকে চলে যান। বৌমা, তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? হ্যাঁ বললাম, এবার কি করবেন আপনি? বাবা, যাও তো এখান থেকে। সারাদিন রোজা রেখে এসব ঘ্যান ঘ্যান শুনতে ইচ্ছে করছে না। ছেলে আর ছেলের বউয়ের এমন অপমান সহ্য করতে না পেরে বৃদ্ধ ফয়জুল খান ছেলেটির হাত ধরে তার রুমে নিয়ে চলে গেলেন। ছেলেটির হাত ঝুলে যাচ্ছে, নীরবে সে শুধু অশ্রু বিসর্জন দিচ্ছে। ফয়জুল খান একটা মলম বের করে খুব যত্ন সহকারে ছেলেটির হাতে মালিশ করে দেয়। দাদু, ওরা কেউ আমাকে দেখতে পারে না কেন? সারাক্ষণ আমাকে অপমান করে আর গালাগালি দেয়। আমার অনেক কষ্ট লাগে দাদু। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে ছেলেটি। ফয়জুল খান ছেলেটিকে বুকে ছড়িয়ে পিঠ হাতড়ে বলে ওঠে, সুসন্তান জন্ম দিতে পারিনি রে দাদু, কুসন্তান হয়েছে আর সবাইকে লাই দিয়ে খারাপ বানিয়েছে। তুই কাঁদিস না, একদিন দেখবি সবাই তোকে খুব ভালোবাসবে। ছেলেটি চোখের জল মুছে পোড়া হাতে মুড়ি খাওয়া শুরু করতেই ব্যথায় আহ শব্দ পড়ে ওঠে। দিনে দিনে ছেলেটির ওপর জাহানারা, ইকবাল আর তার দুই ছেলের অত্যাচার বাড়তেই থাকলো। এছাড়াও পান থেকে চুন খসলেই গালাগাল তো দিতেই তাকে, হাতও তুলত। এসব দেখে একদিন ফয়জুল খান তার ছেলে ইকবাল খানের কক্ষে এলেন। কি ব্যাপার বাবা, এই অসময়ে আমার ঘরে কি চাই তোমার? তোর সাথে কিছু সারতে এসেছি। কি কথা, ঝটপট বলে ফেলো, আমি খুব ব্যস্ত আছি। আমি ছেলেটাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে চাই। সে কি কথা? ছেলেটির জন্য তুমি বাড়ি ছাড়বে কেন? তার চাইতে রাস্তায় ভিখারিকে রাস্তায় ফেলে দাও, তাহলেই ঝামেলা ফুটে যায়। দায়িত্ব বড়ই ভয়ঙ্কর জিনিস রে বাবা। আমি আমার দায়িত্বর অবহেলা করে উপরে গিয়ে কি জবাব দেব? ফয়জুল খানের চলে যাওয়ার কথা শুনে ইকবাল খান মনে মনে ভাবল, বুড়োটা যদি সত্যি চলে যায় তাহলে তো আজকে মান সম্মান নষ্ট হবে, আর বাড়িটাও বুড়োর নামে। না না, এ কিছুতেই হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক বাবাকে আটকাতে হবে। তোমার বউয়ের কাছে আমিও আজকাল বোঝা হয়ে গিয়েছি। কারো বোঝা হয়ে এই ফয়জুল খান থাকবে না, আর ছেলেটি আমার সাথেই থাকবে। আচ্ছা, ছেলেটা থাকুক, তোমাকে কোথাও যেতে হবে না। আমি ওকে বলবো আমাদের সামনে যাতে না আসে। এরপর ছেলেটা এক প্রকার চুপচাপ ঘরের কোণে পড়ে থাকতো, খুব দরকার ছাড়া বাইরে বের হতো না। একদিন ছেলেটির দুপুরবেলা খুব পানি পিপাসা পায়। সে লুকিয়ে লুকিয়ে ডাইনিং রুমে আসে। বাসার সবাই ভাত ঘুম দিয়েছে। হঠাৎই ছেলেটির হাত থেকে পানির গ্লাসটি পড়ে ভেঙে যায়। অমনি জাহানারা আর তার দুই ছেলে দৌড়ে আসে। আরে ছোট লোকের বাচ্চা করেছিস কি? দিলি তো দামি গ্লাসটা ভেঙে। মা, ইচ্ছে করেই করেছে ও এটা। তোমার শখের গ্লাস ইচ্ছে করে ভেঙে সাধু সাজছে। দেব নাকি কয়েক গালা গিয়ে? বুড়োটা এখন বাড়িতে নেই, ইচ্ছে মতো মারে গরিবের বাচ্চাটাকে। আমাকে মেরো না প্লিজ, আমার খুব জ্বর এসেছে। আমি আর কখনো পানি খেতে আসবো না। আমাকে মাফ করে দাও তোমরা। আমার মায়ের পা ধরে ফ্লোরে মাথা ঠেকিয়ে কাঁদো, তখন ভেবেচিন্তে দেখবো তোকে ছেড়ে দিব নাকি কেলাবো। মা, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়েছে। আমি আর কখনো তোমাদের কিচ্ছু ধরবো না। জাহানারা লাথি মেরে ছেলেটিকে ফেলে দিয়ে তার ছেলের উদ্দেশ্যে বলে উঠল, ওকে ইচ্ছে মতো মারবি, যতক্ষণ না জ্ঞান হারাবে ততক্ষণ মারবি। দুই ভাই মায়ের আদেশ পেয়ে ইচ্ছে মতো পিটিয়ে ছেলেটিকে অজ্ঞান করে ফেলেছিল সেদিন। আরে আর মারিস না, ছেলেটাকে মরে যাবে। একটু তো দয়া কর। এর চাইতে দামি গিলাস তোর মাকে এনে দেব। আর মারিস না। কি ভাইয়া, এই বুড়োটাকেও দেব নাকি 2-3 ঘা? না, বুড়োটা চুট নিতে পারবে না, পক্কা পাবে। পরে দেখবে আরেক ঝামেলা। নিজের নাতিদের মুখে এমন কথা শুনে বৃদ্ধ ফয়জুল কেঁদে কেঁদে ছেলেটিকে তুলে নিয়ে রুমে চলে যায়। বর্তমান আজ এসব ভাবতে ভাবতে সেই ছেলেটির চোখে জল চলে আসে। দাদু ওর জন্য কত কষ্ট না সহ্য করত, কত অপমান মেনে নিত। এদিকে সূর্য তার বড় ভাইকে খুঁজে চলেছে স্যারের সাথে আলাপ করাবে বলে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না তাকে। এই ফাঁকে রুদ্র আবার তার বন্ধুকে কল করলো, কিন্তু না, তাকে পেল না ফোনে। আরে ছেলেটা কোথায় গেল? কখন থেকে ফোন দিচ্ছি, পাওয়াই যাচ্ছে না। তাই আর কিছু উপায় না পেয়ে সূর্যর ওয়াইফকে গিয়ে গিফটটা দিয়েই দিল।
আমাদের বসের পক্ষ থেকে আপনার জন্য ছোট একটি গিফট। ধন্যবাদ। রুদ্র গিফট দিয়ে একপাশে গিয়ে একটু বসলো। অন্যদিকে রুদ্রের দেওয়া ওই ব্যাগটায় কি গিফট আছে তা দেখার জন্য জাহানারা বেগম ব্যাগ থেকে গিফট বের করলো। একটা জুয়েলারি বক্স। বক্সটা খুলতেই সে তো অবাক। এত দামি ব্র্যান্ডের নেকলেস, এর দাম কম করে হলেও 2 লাখ টাকা হবেই। এত সুন্দর নেকলেসটা দেখে জাহানারা বেগম তো হা হয়ে তাকিয়ে আছেন সেদিকে। ইস, এখনই যদি এই নেকলেসটা নিতে পারতাম, যেমন সুন্দর তেমন দামি। এখন আপনারা হয়তো ভাবছেন রুমা বেগমকে, কি তার পরিচয়, তাই তো? পরিচয় পর্বে তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে ওই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আরজু খান চলে এসেছেন। আরজু খান এই শহরের নামকরা পুলিশ অফিসার, এসিপি আরজু খান। নামে কাজে সেরা হলেও মনটা তার একেবারেই দয়া মায়াহীন, সাথে স্বার্থপর একজন মানুষ। কেবলমাত্র নিজের ভালোটুকুই সে বোঝে। ওর কোনো কিছুতে কেউ 1% ভাগ বসালে তার থেকে সে কড়াই গন্ডায় সেই ভাগ বুঝে নিতে দুবারও ভাবে না। তার জন্য তাকে যত নিচে নামতে হয় সে নামতে রাজি। ওইদিকে সূর্য তার বড় ভাইকে নিয়ে চলেছে রুদ্র স্যারের সাথে বড় ভাইয়ের পরিচয় করাতে। যদিও রুদ্র একে খুব ভালো করেই চেনে, এই শহরের অনেক বড় বড় ইভেন্টে এনাকে দেখেছে, তারপরও সে কথা আর মুখ থেকে বের করতে চাইল না সে, কারণ এদের বাড়ির কোনো সদস্যের ওপরেই রুদ্রের কোনো ইন্টারেস্ট নেই। তার পেছনে অবশ্য একটা গল্প আছে। ভিডিওর সাথে থাকুন, তাহলে সেই রহস্যের কারণ জানতে পারবেন। স্যার, ওই তো ভাইয়া এসে গেছে, চলুন আপনাদের পরিচয় করিয়ে দেই। শিওর, ওয়াই নট। ভাইয়া, এই হচ্ছে আমার স্যার, চৌধুরী গ্রুপ অ্যান্ড কোম্পানির ডিরেক্টর রুদ্র চৌধুরী। হ্যালো রুদ্র চৌধুরী, নাইস টু মিট ইউ। ইজ আওয়ার ফার্স্ট মিটিং। হ্যালো মিস্টার আরজু, সেম টু ইউ। এরই মাঝে একটা বাচ্চা আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল, আর হঠাৎই কোনো একজনের সাথে ধাক্কা লেগে সেই আইসক্রিমটি গিয়ে পড়ে আর্যর ব্লেজারের ওপর। নিজের রাগ সামলাতে না পেরে ধমকে ওঠে বাচ্চাটিকে। চোখ কোথায় রেখে হাঁটিস? দেখে চলতে পারিস না? বেয়াদবের বাচ্চা, দিলি তো আমার দামি ব্লেজারটা নষ্ট করে। এই তোর বাবা মা কোথায়? জানিস এই ব্লেজারের দাম কত পড়েছে বানাতে? 40,000 টাকা ব্লেজার তুই নষ্ট করলি। তোর ওজনের চাইতেও বেশি এই ব্লেজারের দাম। এই রাস্কেলগুলো কোথা থেকে যে আসে? সরি আঙ্কেল, আমি দেখিনি, আমি ইচ্ছে করে দেইনি। বেশি কথা বললে মারবো ঠাটিয়ে এক চর। যা দূর হো সামনে থেকে। বলেই কাঁদতে থাকলো। রুদ্র আদর করে বাচ্চাটিকে কোলে তুলে নিল। ভুলে বাবালে, মামনি কোথায় চোট পেয়েছে? দেখি তো আঙ্কেলকে দেখাও। আঙ্কেল ম্যাজিক করে ভালো করে দেবে এক্ষুনি। এসব আদিক্ষেতা দেখে আর্যের গা জ্বলে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলল না। রুদ্র আর্যকে উদ্দেশ্য করে বলল, এটুকুই তো লেগেছে, এত রিয়েক্ট করার কিছু নেই। তাছাড়া বাচ্চা মানুষ অবশ্যই ইচ্ছে করে করেনি। আপনি প্লিজ শান্ত হন। অন্যদিকে আকস্মিক ঘটে যাওয়া এই ঘটনা থেকে কোনো একজনের মনে পড়ে যায় অতীতে তার সাথে ঘটে যাওয়া এমনই এক ঘটনার কথা। ফ্ল্যাশব্যাক। এই ভিখারির বাচ্চা ছোট লোক টোকাই, এদিকে আয়, শোন। হ্যাঁ মা, বলো। এই বাড়িতে বসে বসে অনেক খেয়েছিস, শরীরে একদম চর্বি বাঁধিয়েছিস। আজ থেকে সমস্ত চাকর বাকর বাদ, তুই সব কাজ করবি বাসার। শুধু তাই নয়, আমার ছেলেদের কি লাগবে কি না লাগবে সব দেখভাল করবি। যদি এর হেরফের হয়েছে তাহলে দেখবি আমি জাহানারা কি জিনিস। ঠিক আছে মা, আমি তোমার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আচ্ছা তাই নাকি? তবে দেখা যাক। যা, ঘরের সকল কাজ করে 1 ঘন্টার ভেতরে এসে আমার পা টিপবি। আজকাল শরীরটা খুব ম্যাচ ম্যাচ করে। যা, সর এখন সামনে থেকে। ছেলেটি মাথা নিচু করে চলে যেতেই আর্য ডেকে ওঠে, এই শালা চাকর, এদিকে আয়। জি ভাইয়া, বলো। মারবো টাটিয়ে এক চোর, সাহস কত বড়! আমাকে বাইয়া ডাকা হচ্ছে। স্যার ডাক, স্যার। জি স্যার। এই টি শার্টটা ভালো করে ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ভাঁজ করে রাখবি। সন্ধ্যা পার্টিতে যাব বন্ধুদের সাথে। যদি একটু 19-20 হয়েছে পিঠের চামড়া তুলে নেব। জি স্যার, আমি সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে রাখবো। ছেলেটি টি শার্ট ধুয়ে শুকিয়ে ইস্ত্রি করে ঘরে কাজকর্ম করতে চলে যায়।
চুপি চুপি জাহানারা খান আরজের রুমে ঢুকে ইস্ত্রি করা টি শার্টটি কচলে মুড়িয়ে হাতে থাকা কড়ালিকারের চা ঢেলে দিয়ে টি শার্টটির ওপর। ফকিন্নির বাচ্চা, এবার দেখবি কেমন লাগে বলে হাসতে হাসতে নিজের রুমে চলে গেলেন। ছেলেটি ঘরের কাজকর্ম শেষ করে জাহানারার পা টিপছিল। হঠাৎই আর্যর চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায়। ফকিন্নির বাচ্চা, চাকর কোথায় তুই? ছেলেটি ভয়ে আড়ষ্ট হয়ে আর্যের সামনে গিয়ে দাঁড়ায়। স্যার আমাকে ডেকেছেন? এই দেখ কি করেছিস তুই আমার টি শার্টের। ইচ্ছে করে এমন করেছিস না? টি শার্টের ভয়াবহ অবস্থা দেখে ছেলেটি কেঁপে ওঠে। বিশ্বাস করো ভাইয়া, আমি এটা করিনি। আমি তো সুন্দর করে ইস্ত্রি করে ভাঁজ করে তোমার রুমে বিছানায় রেখে এসেছিলাম। কোমরের বেল্ট খুলতে খুলতে। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মুখে মুখে কথা বলিস, আজ তোর চামড়া তুলে লবণ ভরবো আমি। ছেলেটি ভয়ে জাহানারার কাছে গিয়ে কাকুতি মিনতি করে। মা, আমাকে বাঁচাও। তুমি বুঝিয়ে বলো না যে আমি তোমার রুমেই ছিলাম। আমি ওই কাজ করিনি মা। জাহানারা ছেলেটিকে ধাক্কা মেরে আর্যর পায়ের কাছে ফেলে দিয়ে সোফায় গিয়ে বসল। আর্যর শরীরের সমস্ত শক্তি দিয়ে পেটাতে থাকলো ছেলেটিকে। ছেলেটি ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। ভাইয়া, আমি সহ্য করতে পারছি না, প্লিজ আমাকে আর মেরো না মা। মাফ করে দাও ভাইয়া, ছেড়ে দাও প্লিজ। আর্য আর সূর্য মিলে ইচ্ছে মতো পেটাচ্ছে ছেলেটিকে, আর ছেলেটা শুধু পায়ে পড়ে কেঁদেই যাচ্ছে। এদিকে জাহানারা বেগম বারবার দরজায় উকি দিয়ে দেখছেন ফজল খান আবার না এসে পড়ে। ভালোই হয়েছে, বুড়োটা আজ বাসায় নেই, হাঁটতে বেরিয়েছে। এই গরিবের বাচ্চার জন্য বুড়োর দরদ একেবারে উতলে ওঠে। শুন ছোট লোকের বাচ্চা, আজকের মারের কথা যদি এই বুড়োটাকে বলেছিস, জিভ কেটে নেব। আমি কাউকে কিচ্ছু বলবো না ভাইয়া, আমাকে ছেড়ে দাও। পৃথিবীতে এত মানুষ মরে, তুই মরিস না কেন? আর তুই মরলে আমাদের হাড় জ্বালাবে কে? এই জন্য জমের ঘর বেঁধে এসেছিস বুঝি? এই ছেলে যা তো সামনে থেকে। তোর ফ্যাস ফ্যাস কান্না দেখে আরো রাগ উঠে যাচ্ছে। ছেলেটিকে দুই ভাই মিলে এমনভাবে মেরেছে যে ছেলেটির দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না। কিন্তু তাদের অপমান আর ধমকে হামাগুড়ি দিয়ে দিয়ে সে তার রুমে চলে আসে। বর্তমানে এত বছর পর কথাগুলো মনে পড়তেই চোখের কোণে জল এসে ভিড় করে ছেলেটা। এদিকে আর্য ভাবছে যেহেতু অনেক গরম পড়েছে, একটু আইসক্রিম খেলে মন্দ হয় না। মিস্টার রুদ্র, আমরা বিয়ে বাড়িতে কিছুই কমতি রাখিনি, ছোট ভাইয়ের বিয়ে বলে কথা। জি মিস্টার আর্য, তা নিজে চোখেই দেখতে পাচ্ছি। ওই যে আইসক্রিমের স্টল দেখতে পাচ্ছেন, চলুন একটু কুলফি খেয়ে শরীর ঠান্ডা করে নেওয়া যাক। শিওর শিওর, চলুন। আর্য রুদ্রকে নিয়ে হাঁটতে হাঁটতে আইসক্রিমের স্টলের সামনে এসে দাঁড়ায়। নিজেকে বড় জাহির করতে ছোট ছোট পেশার মানুষগুলোকে তুই তুকারি আর শ্লেষপূর্ণ কথা বলেই যেন তার শান্তি। এই ছোটো সবচেয়ে দামি যে আইসক্রিমটা আছে তোর ফ্রিজে, সেটা দে তো। জি স্যার, এক্ষুনি দিচ্ছি। ছেলেটার কণ্ঠ রুদ্রর কাছে একটু চেনা চেনা মনে হলো। তবুও আইসক্রিম স্টলের ভিড়ে রুদ্র এসব গায়ে মাখল না। আইসক্রিমওয়ালা ছেলেটি একটি আইসক্রিম পাশে থাকা বাচ্চাকে দিতে হুঙ্কার দিয়ে উঠল আর্য। এই বেয়াদবের বাচ্চা, আমি তোর কাছে আগে আইসক্রিম চেয়েছি আর তুই বাচ্চাদের কেন দিলি? এত বড় স্পর্ধা তোর? তুই জানিস আমি কে? আর্যর এমন আচরণে অবাক হয়ে অবাকতর হয়ে গেল রুদ্র। আর্য থেকে শান্ত করতে রুদ্র বলে উঠল, আরে আরে করছেন কি? বাচ্চাটি আগে এসেছে হয়তো। এবার আইসক্রিমওয়ালা ছেলে বলে উঠল, স্যার, বাচ্চাটি অনেকক্ষণ ধরেই লাইনে দাঁড়িয়েছিল, তাই আমি ওকে আগে আইসক্রিম দিয়েছি। তাই বলে বাবা মা তুলে গালাগালি দিবেন? গালাগাল দিয়েছি, বেশ করেছি। বেশি কথা না বলে আইসক্রিম দে। তোর সাথে বকবক করতে করতে আমার আইসক্রিম খাওয়ার রুচিই চলে গেল। ছেলেটি দ্রুত দুটি দামি কোন আইসক্রিম তুলে দিল রুদ্র আর আর্যের হাতে। মিস্টার আর্য, চলুন আইসক্রিম খেতে খেতে সামনের এই এরিয়াটাতে যাওয়া যাক। আচ্ছা চলুন। অন্যদিকে তন্নি সানা ভাবির সাথে এসেছে ফুচকা খেতে। সকলের মতো ওরাও ভিড় জমিয়েছে ফুচকা স্টলে। ভাবি চলো একটা প্রতিযোগিতা হয়ে যাক। কি প্রতিযোগিতা? কে কটা ঝাল বেশি দিয়ে ফুচকা খেতে পারে, যে জিতবে সে পাবে 2000 টাকা। ওকে, শুরু করা যাক। দেখবি আমি জিতবো। মামা বেশি করে ঝাল দিয়ে ফুচকা বানাতে থাকেন, আমরা খেতে থাকবো। ফুচকাওয়ালা প্লেটের ওপর প্লেট ফুচকা সাজাচ্ছে, আর এদিকে তন্নি আর সানা একের পর এক সাবার করছে। ঝালে দুজনেরই অবস্থা বেকায়দা। তন্নির চোখ থেকে জল বেয়ে বেয়ে গালে গড়িয়ে পড়ছে।
এদিকে সানা ভাবিরও চোখের জল নাকের জল এক হয়ে যাচ্ছে। হঠাৎই ওদের দুজনের দিকে আটকে যায় সেই তীক্ষ্ণ দুজোড়া চোখ। সানা ভাবি আজ নীল শাড়ি পরেছে। তীক্ষ্ণ চোখের অধিকারী মনে মনে ভাবছে, নীল শাড়িতে ভাবিকে আজ ভীষণই সুন্দর আর গর্জিয়াস লাগছে, কোনো মডেলের থেকে কম না। ভাবি ভীষণ মিষ্টি স্বভাবের এবং খুবই মিষ্টি মনের একজন মানুষ, একদম মায়ের সমান, যাকে সব কথা মন খুলে শেয়ার করা যায় কোনো রকম দ্বিধাদ্বন্দ্বই ছাড়া। ফ্ল্যাশব্যাক। ছেলেটা কেবলই কলেজ থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খুঁজতেছিল, কিন্তু পাতিলে কোনো খাবার অবশিষ্ট নেই। বিষণ্ণ মুখে নিজের বরাদ্দকৃত রুমে ফিরে যেতেই সেই রুমে প্রবেশ করলো সানা ভাবি। হাতে তার বড় একটি থালা। ভাবি, তুমি আমার রুমে, আর তোমার হাতে কি? আজ ভাবি তোর জন্য কি এনেছে দেখ। ছেলেটির চোখ চকচক করে উঠল। থালা ভরা হরেক রকম মজার খাবার। তুই ইলিশ পোলাও আর রোস্ট পছন্দ করিস বলে নিজের হাতে রেঁধে তোর জন্য আগেই লুকিয়ে রেখেছিলাম। তোর প্রিয় লেগ রোস্ট আর ডিমের কোরমা আছে, নে ধর, তাড়াতাড়ি খেয়ে প্লেট দে। ভাবি, তোমাকে আমার কাছে কখনোই ভাবি মনে হয় না, মনে হয় আমার মা। সানার চোখে জল জমল। বিয়ের এত বছর পরেও সন্তান জন্ম দিতে পারেনি সানা। তাকে মা বলে ডাকার মতো কেউ নেই। ছেলেটির মুখে মা সম্বোধন শুনে খুশিতে কেঁদে ফেলল সে। হয়েছে, তোর অনেক পাম দেওয়া, এবার তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার কর দেখি। ছেলেটা খুশি মনে বড় বড় লোকমা মুখে তুলল। ভাবি, তোমার রান্না সবচেয়ে সেরা, অমৃতের মতন স্বাদ। তোর পড়াশোনা কেমন চলছে? সামনে তো এক্সাম, হাতে টাকা পয়সা আছে কিছু? তুমি একদম চিন্তা করো না ভাবি, আমি ঠিক টপ রেজাল্ট করব, তুমি শুধু দেখে নিও। কোনো মেয়েকে ভালো লাগে? প্রেমে টেমে পড়েছিস নাকি? ছেলেটা মুচকি হেসে মাথা ঝাঁকালো। চারতলায় রুনা আন্টির মেয়ে তিন্নি আছে না, ওকে আমার বেশ পছন্দ। ঘটকালি করবো নাকি তোর হয়ে? করতেই পারো, দেবর বলে কথা, কিন্তু কোনো পয়সা পাবে না কিন্তু। পয়সা লাগবে না, বিনিময়ে মাঝে মাঝে শুধু মা বলে ডাকবি। ভাবি, মেয়েটা অনেক সুন্দর, প্লিজ ওকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও না। দেবরের আর তোর সইছে না দেখি। বলেই হেসে উঠল। হঠাৎই ধুম করে কক্ষে প্রবেশ করল জাহানারা বেগম। কিসের এত আনন্দ খুশি? বৌমা, এই ছোট লোকের ঘরে তোমার কি কাজ? আরে এই ভিখারি, এই খাবার কোথায় পেয়েছে তুই? মা, দয়া করে ওকে সারাক্ষণ এইভাবে ভিখারি ছোট লোক বলবেন না প্লিজ, ও কষ্ট পায়। হঠাৎই রুমে রেগে মেগে প্রবেশ করলো আর্য। কিসের এত কথাবার্তা এই রুমে? আর এই ছেলের সামনে পোলাও রোস্ট খেয়ে দিল। কে আবার দেবে? তোর আদরের বউ আমাদের লুকিয়ে এই ছোট লোকটাকে সোহাগ করে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে আর হি হি করে হাসছে। ছেলেটি ভাবিকে বাঁচানোর জন্য বলে উঠল, ভাবির কোনো দোষ নেই, আমি এই খাবার চুরি করে এনেছি। আর্য খাবার ভর্তি প্লেট নিয়ে বাইরে ছুঁড়ে মারল। মুহূর্তেই সকল নিস্তব্ধতা ভেঙে ঝনঝন শব্দে ভরে গেল খানভেলা। কিসের এত নাটক চলছে এখানে? বাড়িতে কি এসেও একদণ্ড শান্তি পাওয়া যাবে না? আপদ বিদায় না হলে মরেও কবরে শান্তি পাওয়া যাবে না। বৌমা, যাও তো, এক কাপ চা নিয়ে আসো। এসব কীর্তন শুনতে শুনতে মাথাটা খুব ধরছে। জি বাবা, যাচ্ছি। আর্য ছেলেটির কাছে গিয়ে শার্টের কলার ধরে বিছানা থেকে দাঁড় করালো। ঘরে বসে বসে পোলাও কুরমাগুলা হচ্ছে, গেলাচ্ছি দাঁড়া। বলেই ঠাটিয়ে এক চর মারল। ভাইয়া প্লিজ মেরো না, আমি আর কখনো পোলাও মাংস খাবো না। তোমরা খেয়ে খাবারের অবশিষ্ট থাকলে খাবো, আর না থাকলে না খেয়েই থাকবো। আজকের মতন মাফ করে দাও ভাইয়া। বাবা, কি যে এক আপদ জুটিয়েছে বাড়িতে, এর জন্য কোথাও গিয়ে শান্তিও পাওয়া যায় না। কবে দিবি তুই আমাদের মুক্তি? এত অপমানের পরেও কেন পড়ে আছিস এখানে? বাবা, মা, ভাইয়া, আমি তোমাদের অনেক ভালোবাসি। তোমাদের ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। দয়া করে আমাকে তাড়িয়ে দিও না প্লিজ। ভালোবাসার জন্য তো তুই এখানে পড়ে আছিস না। তুই এখান থেকে গেলে নবাবের মতো চলতে পারবি না, রাস্তায় ভিক্ষার তালা নিয়ে বসতে হবে। এজন্য আরামে রেখে যেতে চাচ্ছিস না? সানা হঠাৎ রুমে চা নিয়ে এসে আর্যের কথাগুলো শুনতে পায়। সে তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, খুব আরামে থাকতে দিয়েছো তোমরা ওকে। ভিখারি, ছোট লোক, গরিব ছাড়া তো সম্বোধনই করো না। আর নবাব,
নবাব হলে তো ওর ঠিকমতো খাবার দাবার থাকতো, ভালো পোশাক থাকতো, শরীরে ফুলের টোকাটাও পড়তো না। তোমরা তো সকলে মিলে ওকে প্রতিদিন নানানভাবে নির্যাতন করে চলেছ। আর্য, তোর বউকে থামতে বল, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আর্য হঠাৎ ওই সানার গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, একটা বাচ্চাও তো এখনো পয়দা করতে পারিসনি, আর এদিকে এই ছোট লোকের সাথে এসে পোস্টে নষ্ট করছিস। ওকে জড়িয়ে একটা বাজে কথা বলবে না, ওর মতো ছেলেই হয় না। তাই নাকি? স্বামীর মুখে মুখে তর্ক করছিস। এই রাস্তার ছেলের জন্য দিনে দিনে বহুত স্পর্ধা শিখেছিস। ছেলেটা হঠাৎই আর্যের পায়ে পড়ে বলে ওঠে, ভাবিকে ছেড়ে দাও ভাইয়া প্লিজ, ভাবির সামনে যাব না আমি আর, ভাবির কষ্ট হচ্ছে, ছেড়ে দাও ভাইয়া। ভাবির প্রেমে খুব মজেছিস দেখা যাচ্ছে। এইসব নোংরা কথা একদম বলবেন না মা। 100বার বলবো, কি করবি তোরা? আমার থেকে যখন ছেলেটার জন্য এত দরদ, তাহলে ওর সাথেই থাক এখন থেকে। ভাবি প্লিজ আমার রুম থেকে চলে যাও, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না, তোমরা সবাই চলে যাও এই রুম থেকে। এই সবাই চলে আয় এই ভিখারির ঘর থেকে, আর খেয়াল রাখবে রাক্ষসটা যেন দুদিন কোনো খাবার না পায়। বর্তমান সানা আর তন্নি দুজনে 40টা করে ফুচকা খেয়েছে, কেউ কাউকে হারাতে পারেনি। তাদের ফুচকা খাওয়া দেখে আশেপাশে মানুষের ভিড় লেগে গেছে। একদল তন্নিকে হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে, অন্য দল সানাকে। এরই মধ্যে সানার মা রুনা খান তাদের দেখা দেখি ফুচকা খেতে চায়। তোরা এখানে এভাবে ফুচকা খাচ্ছিস, আমিও খাবো। মামা দ্রুত আন্টিকেও বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিন। কি ব্যাপার মা, তুমি খাবে ফুচকা? তোমার ছোট মেয়ের মতো তোমারও তো লিপস্টিক উঠে যাবে। হঠাৎই একটা বাচ্চা বোতল থেকে পানি খাওয়ার সময় রুনা খানের দামি শাড়ির ওপর পানি ফেলে দেয়। দিলে তো আমার সাজ আর শাড়ির 12টা বাজিয়ে, মরার জন্য আর জায়গা পেলি না, আমার উপরেই এসে পড়লি। বলেই শাড়ি ঝাড়তে ঝাড়তে ফুচকা খাওয়া বাদ দিয়ে ওয়াশরুমের দিকে রওনা দিলেন। আরে মা, কোথায় যাচ্ছ? মা, আমার একটা কথা শোনো। রুনা খান কারো কোনো কথাই শুনলেন না, তার আর ফুচকাও খাওয়া হলো না। রুনা খানকে এমন নাস্তানাবুদ হতে দেখে কেউ হেসে উঠল ফিক করে। মনে পড়ে গেল আরও একটি ঘটনা, ফ্ল্যাশব্যাক। রুনা খান বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, তার ভেতরটা ততটাই খারাপ। যেমন লোভী তেমন শয়তান, মনে হিংসা আর বিষে পুরো বিষাক্ত। এমন একটা জঘন্য মহিলা কী করে সানা ভাবির মা হতে পারে, সেটাই ভেবে পাচ্ছে না নিরীহ ছেলেটি। ভাবির বিয়ের পর থেকে তল্পি তল্পা গুটিয়ে এ বাড়িতেই বসিতে করেছেন এই পদ মহিলা। বাড়িতে একদিন সূর্যের জন্মদিনের পার্টি ছিল। ছেলেটি ভালো কোনো কাপড় চোপড় ছিল না। পার্টিতে পরার জন্য একটি শার্ট ধুয়ে ইস্ত্রি করে রেখে গোসল করতে যায়। গোসল সেরে রুমে এসে রেডি হয়ে পার্টিতে গেলে দেখা যায় রুনা খানের সঙ্গে। এই ছেলে, এইদিকে আয় তো একটু। কি আন্টি বলুন? ওই টেবিল থেকে আমার জন্য 1 গ্লাস জুস নিয়ে আয়, গলাটা শুকিয়ে গেছে। এই নিন আন্টি আপনার জুস। রুনা খান এক চুমুক দিয়ে পুরো জুস ছেলেটির গায়ে ছুঁড়ে মারল। কি এনেছিস এটা, চিনি ছাড়া? ছেলেটি নিজের পোশাকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, পুরো শার্ট ভিজে গেছে। এটা কি করলেন আন্টি? এখন আমি পার্টিতে যাব কি করে? তোর মতো ছোট লোকের আবার পার্টি কিসের? এসব তো বড় লোক আর হাই সোসাইটি মেনটেনকারীদের জন্য। তুই বরং চাকরের কাজ কর, এটাই তোকে ভালো মানাবে। ছেলেটি তার ভেজা শার্টের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল, তারপর মন খারাপ করে নিজের রুমে চলে এলো। এদিকে তন্নি সারা বাড়ি খুঁজে চলেছে ছেলেটিকে। হাতে তার একটি প্যাকেট, সে মূলত এই প্যাকেটটি দিতেই ছেলেটিকে খুঁজছে। আরে কোথাও তো দেখতে পাচ্ছি না, গেলটা কোথায়? তন্নি খুঁজতে খুঁজতে ছেলেটার রুমে চলে আসে। তন্নিকে রিজেন রুমে দেখে অবাক হয়ে যায় ছেলেটি। আরে তন্নি, তুমি এখানে? কেন, আসতে নিষেধ আছে? না, আমি সেটা বলিনি। তন্নি ছেলেটির দিকে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে ওঠে, এটা তোমার জন্য। কি আছে এখানে? খুলে দেখো কি আছে। ছেলেটি দ্রুত প্যাকেট খুলে অবাক হয়ে বলে ওঠে, নতুন শার্ট। হ্যাঁ, পছন্দ হয়েছে। ছেলেটি তন্নির দেওয়া নতুন টি শার্ট গায়ে দিয়ে পার্টিতে চলে যায়। ছেলেটির গায়ে নতুন শার্ট দেখে রুনা খান বলে ওঠে, তোর মতো ভিখারির গায়ে ব্র্যান্ডেড শার্ট
নিশ্চয়ই সূর্য না হয় আর্যের থেকে চুরি করেছিস। এসব কি বলছেন আন্টি? আমি চুরি করিনি। সানা হঠাৎই এসে, মা, এই শার্টটা আমি ওকে দিয়েছি। সারাক্ষণ ওর পিছে লেগে কি শান্তি পাও তোমরা? এই ছোট, তুই যা এখান থেকে। রাস্তার ভিখিরির সামনে নিজের মেয়ের মুখের এমন অপমান সহ্য করতে পারলেন না রুনা খান। মনে মনে ভাবলেন, শালা ভিখারির বাচ্চা, এই বাড়ি থেকে মিথ্যে অপবাদ দিয়ে তোকে যদি না তাড়িয়েছি তবে আমার নাম রুনা খান নয়। এমন ফাঁসাবো বাপ বাপ করে পালাবি। বলেই মনে মনে এক জঘন্য ফন্দি আটল রুনা খান। ফ্ল্যাশব্যাক। দিনটা ছিল শুক্রবার, সকলের আজ ছুটির দিন। বাড়ির প্রত্যেকটা সদস্য ঘুমাচ্ছে। ছেলেটি বাড়ির সকল কাজ গুছিয়ে কেবলই একটু খেতে বসেছে। এরই মধ্যে রুনা খানের গগন বিদারিত চিৎকার শুনতে পাওয়া যায়। আল্লাহ রে, আমার সর্বনাশ হয়ে গেল রে, এখন আমার কি হবে? কোথায় পাবো আমি এটা এখন? রুনা খানের কান্নার আওয়াজে একে একে প্রত্যেকেই হুড়মুড় করে ঘুম ভেঙে ড্রয়িং রুমে এসে জড়ো হলো। অবাক হয়ে সকলেই জানতে চাইল কেন সে কাঁদছে। কি হয়েছে বেয়ান? এমন সাত সকালে মরা কান্না জুড়েছেন কেন? কি হয়েছে মা? খুলে বলো, কি হয়েছে? তোর বাবার দেওয়া ডায়মন্ডের নেকলেসটা কোথাও পাচ্ছি না রে। সূর্যের জন্মদিনের পার্টি থেকে এসে টেবিলের ওপরেই রেখেছিলাম। বলেই আবার কান্না শুরু করলেন। বেআইন এভাবে কাঁদবেন না, হয়তো আছে ঘরের ভেতরেই কোথাও একটা, ভালো করে খুঁজলেই পাবেন। সকাল থেকে এ পর্যন্ত খুঁজেই চলেছি, কোথাও পাচ্ছি না। মনে হচ্ছে কেউ চুরি করেছে। এসিপি আর্য চৌধুরীর বাড়ি থেকে জিনিস বাইরের মানুষ এসে চুরি করবে, এরকম চুরের জন্মই হয়নি। হারুন চাচা এবারের সবচেয়ে বিশ্বস্ত আর পুরনো কাজের লোক। ইকবাল খানের দাদার আমল থেকে তিনি এই বাড়িতে আছেন। খুব ছোট বয়সে এই বাড়ির আঙিনায় পা রেখেছিলেন হারুন চাচা। বাইরের চোরের থেকে ঘরের চোর বেশি ক্ষতিকর বাবা। আমি চাই সবার রুম চেক করা হোক। প্রথমে এই বুড়ো হারুন চাচার রুম চেক করা হোক। তার রুম চেকের কথা শুনে ইকবাল খান বলে উঠল, আপনার মাথা ঠিক আছে বেআইন? হারুন চাচাকে আমরা জন্মের পর থেকে দেখে আসছি। আমার বাপ দাদা এই হারুন চাচার ওপর সংসারের দায়িত্ব চাপিয়ে নিশ্চিত থাকতেন। বেআইনের যেহেতু সন্দেহ হচ্ছে তাহলে করুক না চেক। হারুন চাচা চুরি না করলে ভয় কিসের? রুম চেক করার কথা শুনে বাড়ির সবচেয়ে বৃদ্ধ বয়স্ক চাকর হারুন বলে উঠল, মারার আগে এমন দিন ও দেখে যেতে হবে ভাবতে পারিনি। 50 বছর ধরে এই বাড়িতে আছি, আজ প্রথম আমার ঘর চেক করা হবে। বাড়ির মেজ ছেলেটি এতক্ষণ ধরে সব পর্যবেক্ষণ করছিল। ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে কিছুই তার বোধগম্য হচ্ছে না। হঠাৎই রুনা খান বলে উঠল, হারুনের পর এই ভিখারির ঘরটাও তল্লাশি চালানো হোক। কাল ও বারবার আমার হাড়ের দিকে নজর দিয়েছে, আমি দেখেছি। রুনা খানের কথা শুনে ছেলেটি অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। এসব কি বলছেন আন্টি? আমি আবার কখন আপনার হাতের দিকে নজর দিলাম? এই তুই চুপ থাক, বাড়ির প্রত্যেকের ঘরে তল্লাশি নেওয়া হবে। এই সূর্য চল। সূর্য আর আর্য মিলে একে একে সবার ঘর তল্লাশি চালিয়েও কিছু পেল না। এরপর সবাই ছেলেটির রুমে ঢুকলো। গুছানো রুম নিমিষেই এলোমেলো করে ফেললো আর্য আর সূর্য মিলে। এদিকে ফয়জুল খান গিয়েছেন সকালের নামাজ পড়ে মর্নিং ওয়াক করতে। আর্য সব কিছু খুঁজে শেষে ছেলেটির ছোট্ট আলমারিটি খুলল। কাপড় চোপড় এলোমেলো করে খুঁজতে খুঁজতে বেরিয়ে এলো হীরের হার। সকলেই অবাক হয়ে গেল। এক একজন এক এক ধরনের কথা বলতে লাগলো। তলে তলে এত বড় চুর হয়েছিস, আমার নাকের ডগায় বসে আমারই শাশুড়ির হার চুরি করেছিস। এর পরিণাম কত ভয়াবহ হবে তুই জানিস? বড় ভাইয়া, বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমি আসলেই চুরি করিনি। চুরি করিসনি? তাহলে এটা হেঁটে হেঁটে তোর রুমের আলমারিতে এসে লুকিয়েছে? মা, আমি সত্যি বলছি, আমি জানি না এই হার কিভাবে আমার আলমারিতে এলো, কিন্তু এটা আমি চুরি করিনি। ইকবাল খান ক্রোধে ফেটে পড়লেন। আশেপাশে খুঁজে সরু লম্বা একটা লাঠি পেলেন। সেটা নিয়ে ছেলেটির দিকে এগিয়ে গেলেন। অনেক হয়েছে তোর জ্বালাতন, আজ তোকে মেরে তবেই চিরতরে ঘর থেকে বিদায় করব। বহুত জ্বালিয়েছিস। বাবা, আমাকে মেরো না, আমি সত্যিই উনার হার নেইনি। আমি হার দিয়ে কী করবো?
চোরের মায়ের বড় গলা, ভিখারি ছোট লোক কোথাকার। বলেই মারতে উদ্যত হলো ইকবাল খান। ইকবাল খান নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে ছেলেটিকে পেটালেন, আর ছেলেটি বাঁচার জন্য কাকুতি মিনতি করেই যাচ্ছে কেঁদে কেঁদে। তবুও ইকবাল খান শুনছেন না। হারুন চাচা এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারলেন না। ইকবাল খানের হাত ধরে থামিয়ে বলে উঠলেন, কাট, ওকে মেরো না বাবা, আমি ছোট থেকে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি, ও কখনো এমন হীন কাজ করতে পারে না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। ইকবাল খান রাগে ফুঁসতে থাকলেন। হারুন চাচা অনুনয় বিনিময় করে লাঠি কেড়ে নিয়ে ছেলেটিকে হাত ধরে টেনে তুললেন। দাদু ভাই, তুই আমার সাথে আমার রুমে আয়। ছেলেটিকে নিয়ে হারুন চাচা চলে গেলে রুনা খান আর্যের রুমে আসেন। আর্য খুব মনোযোগের সহিত অফিসের একটি দরকারি ফাইল দেখছিলেন। এরই মধ্যে রুনা খান বিভিন্ন কথা বলে কাঁদতে শুরু করলেন। বাবা আর্য, তোমার দাদা আর এই হারুনের লাইফে এই বজ্জাত ছেলেটা তোমাদের ঘাড়ে চেপে বসেছে। কোনোদিন দেখবে আলমারি থেকে সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে পগার পার হয়েছে। তাই বলি কি, আজকে এই আপদ বিদায় করো। চেষ্টা তো কম করছি না মা, আটার মতো লেগেই আছো, কোনোভাবেই ঘর থেকে বের করা যাচ্ছে না। শোনো বাবা, একটা গোপন কথা বলি। এই ছেলে সুযোগ পেলেই সানার সাথে হাসি মশকরা করার সুযোগ খোঁজে, মাঝে মাঝে তো ঠাট্টার ছলে গায়েও হাত দেয়। রুনা খানের কথা শেষ করতে না দিয়েই রক্তচক্ষু নিয়ে আর্য তার দুতলার কক্ষ থেকে হনহন করে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। আর্যের যাবার পানে দৃষ্টি দিয়ে রুনা খান হা হা করে হেসে ওঠেন। বারুদে আগুন লাগিয়ে দিয়েছি, এখন নিমিষেই জ্বলে খাক হবি ভিখারি কোথাকার। হঠাৎই আর্য ছেলেটির রুমে প্রবেশ করে শার্টের কলার ধরে এলোফাতারি থাবড়াতে থাকে। শালা চুচ্চোর, সুযোগ পেলেই আমার বউয়ের গায়ে হাত দেওয়া। কি বলছো এসব ভাইয়া? ভাবির গায়ে হাত দেবো কেন? আমি তো ভাবিকে মায়ের চোখে দেখি। তোর চোখে আমি উপড়ে ফেলবো আজ। কি করেছো তুমি? ওকে আর মেরো না, ও মরে যাবে। তোমরা সবাই ওকে পেয়েছোটা কি? আর্য ছেলেটিকে ছেড়ে দিয়ে সানার চুলের মুঠি ধরে ফেললো। কেন রে, নাগরের জন্য খুব মায়া হচ্ছে বুঝি? তোকে আর তোর নাগরকে আজ একসাথে জ্যান্ত পুঁতে ফেলবো। জাহানারা বেগম দু চোখ ভরে এই দৃশ্য উপভোগ করছেন আর মনে মনে ভাবছেন, বেশ হয়েছে, দুজনকে দেখলেই মনে জ্বালা ধরে, আজ একটু শান্তি লাগছে। আর্য হঠাৎই সানার গালে সজোরে চড় মারতে হাত ওপরে তোলে। নিমেষেই ফয়জুল খান আর্যের হাতে কবজি ধরে আর্যের দু গালে কষিয়ে দুটো থাপ্পড় মারে। ঘটনার আকস্মিকতায় সকলে অবাক হয়ে যায়। জাহানারা তার ছেলের এমন অবস্থা থেকে ভাষা হারিয়ে ফেলেন। কি শুরু করেছিস তোরা জানোয়ারের দল? তোদের জন্য ঘর থেকে একটু বের হতেও পারবো না। ঘর থেকে বেরোলেই তোদের যুদ্ধ শুরু হয়ে যায়। তুমি জানো তোমার আদরের নাতি এই ভিখারি ছোট লোকটাকে কি করেছে? না, জানি না, বল কি করেছে। আর যে শাশুড়ি হীরের হার চুরি হয়েছে এই জোচ্চরটা, আর তোমার নাতবউ সেই চুরের হয়ে সাফাই গাইছে, সেজন্য আর্য একটু মেরেছে আর কি। ফয়জুল খানের পায়ের রক্ত মাথায় উঠে গেল ইকবাল খানের মুখে এসব শুনে। কে বলেছে তোদের যে ও গলার হার চুরি করেছে? তোরা নিজ চোখে দেখেছিস? হায়, ওর আলমারি থেকে পাওয়া গেছে বাবা। হার পাওয়া গেলেই সে চোর হয়ে গেল? শাক দিয়ে আর কত মাছ ঢাকবেন বাবা? তুমি চুপ করো বৌমা, আমি তোমার সাথে কথা বলছি না। আর হার ও চুরি করেনি। হার আর্যের সাউরি নিজে ও রুমে রেখে এসেছে, আমি নিজ চোখে দেখেছি। কথাটা শুনে ছেলেটি সহ সবাই অবাক হয়ে যায়। ফয়জুল খান আবারও বলতে শুরু করেন, আমার বাড়ির মানুষ ছেলেটিকে দেখতে পারে না সম্পত্তি বন্টনের ভয়ে। তোর রুনা খান, আপনি ওকে দেখতে পারেন না? ওর সাথে অপমান কিসের? সত্যতা। রুনা খান আমতা আমতা করতে লাগলো। হঠাৎ ওই সানা এসে রুনা খানের হাত চেপে ধরে বলে উঠল, মা, তুমি সত্যি এই কুৎসিত কাজটা করেছো? এই নিরীহ ছেলেটার সাথে এমন জঘন্য কাজ কিভাবে করলে তুমি? আজকে তোমার এই জঘন্য কাজের জন্য সকলে ওকে কিভাবে মারলো? আমি তো আপনাকে কিছুই করিনি, আর তবে কেন সকলের সামনে আমাকে চোর সাজালেন? বেআইন এই কাজটি আপনার ঠিক করেনি, এর সাথে আমাদের ঘরের সম্মান জড়িত।
জাহানারা সবকিছু দেখে কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকলেন একপাশে। আর্য, তোর সাউরিকে বল আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে, না হলে আমি দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে ওনারা বের করে দিব। আসলে আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আপনারা আমাকে ক্ষমা করবেন প্লিজ। বেরিয়ে যাও এই বাড়ি থেকে মা। আমার শ্বশুর বাড়িতে অনেক থেকেছো তুমি। আমার মনে হয় তোমার এখন নিজের সংসারে ধ্যান দেওয়া উচিত। ব্যাগপত্র গুছিয়ে চলে যান বেআইন। মেয়ের শ্বশুর বাড়িতে মায়ের থাকা শোভনীয় দেখায় না। আপনি কি যাবেন নাকি আমি দারোয়ান ডেকে টেনে হিঁচড়ে বের করব? সকলের অপমানে লজ্জায় মাথা নত করে রুনা খান কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সানা মাথা নিচু করে ছেলেটির কাছে এলো। ছোট, তুই আমাকে ক্ষমা করে দিস। ভাবি তোর জন্য কিছুই করতে পারেনি। আমার মায়ের হয়ে তোর কাছে আমি ক্ষমা চাইছি। আমি কিছু মনে করিনি ভাবি, তুমি প্লিজ আমার সামনে মাথা নত করো না, তাহলে আমার নিজের কাছে আমি ছোট আর অপরাধী হয়ে যাব। শোন, তোদের প্রত্যেকের উদ্দেশ্য একটি কথা বলি। আমি খুব শীঘ্রই আমার সমস্ত সম্পত্তি ভাগ করব। সেই হিসাবে এই ছেলেটাও আমার সম্পদের ভাগ পাবে। তাই ভবিষ্যতে কেউ ওর প্রতি কোনরূপ খারাপ আচরণ করবে না। এসব কি বলছো বাবা? এই ভিখারি কেন আমাদের সম্পত্তির ভাগ পাবে? দাদু, আমার কিচ্ছু চাই না। আমার কোনো টাকা পয়সা সম্পত্তি কিচ্ছুর দরকার নেই দাদু। আমার সম্পদ আমি কাকে দেব না দেব সেটা আমি ভেবে দেখব। বেশ ভালো হয়েছে, বুড়োটা অবশেষে সম্পত্তি লিখতে রাজি হয়েছে। একবার সম্পত্তির ভাগ বুঝে পেলে এক তুড়িতে ভিখারিকে বাড়ি ছাড়া করব। সম্পত্তি বন্টনের কথা শুনে সকলের মনে খুশির আমেজ উদয় হলো। প্রত্যেকে ফয়জুল খানের উপর খুশি হলো, আবার ছেলেটাকে সম্পত্তির ভাগ দেবে শুনে একটু বিরক্তও হলো বটে। ফয়জুল খান ছেলেটির নাম ধরে ডেকে উঠল। চল দাদু ভাই, আমার সাথে আমার রুমে আয়। ছেলেটি ফয়জুল খানের সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফয়জুল খানের রুমে চলে এলো। আচ্ছা দাদু, তুমি কি করে দেখলে রুনা আন্টি আমার আলমারিতে হাত রেখেছে? ছেলেটির শরীরে মলম লাগাতে লাগাতে ফয়জুল খান বলে উঠলেন, আমি সত্যি কিছু দেখিনি। আমি তো শুধু আন্দাজ করে বলেছি। উনি যে এরকম নিকৃষ্ট একটা কাজ করবে আমি ভাবতেই পারিনি। কিন্তু বাড়ির প্রত্যেকে যে তোকে ফাঁসিয়ে বাড়ি থেকে ভাগাতে চাইছে এটা ঠিক আন্দাজ করতে পেরেছিলাম। খুব লেগেছে তোর, তাই না দাদু ভাই? আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি দাদু ভাই। হঠাৎই জাহানারা ফয়জুল খানের রুমে ভালো ভালো খাবার আর কিছু ওষুধ নিয়ে প্রবেশ করলো, যা দেখে ফয়জুল খান আর ছেলেটা অবাক হয়ে গেল। সূর্য আজ কোন দিক দিয়ে উঠছে বৌমা? এত এত ভালো ভালো খাবার নিয়ে তুমি আমার রুমে? বাবা, এটা ওর জন্য। অযথায় কতগুলো মার খেলো বলে অতিভক্তি যে চোরের লক্ষণ, এটা তো জানো বৌমা নাকি? রুমে হঠাৎই ইকবাল খান প্রবেশ করলো। বাবা, সত্যি আমি আজকের ঘটনার জন্য লজ্জিত। তুমি আমার ওপর রেগে থেকো না প্লিজ। আর্য আর সূর্য এসে ছেলেটির কাছে মাপ চাইল। হারুন চাচা মনে মনে ভাবলেন, নির্ঘাত এদের মনে কোনো শয়তানি চলছে না হলে মিলে এত তাড়াতাড়ি এত ভালো হয়ে যাবার তো কথা না। ফয়জুল খান মনে মনে সবই বুঝলেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না এবং কাউকে কিছু বুঝতে দিলেন না। মনের ভাবনা মনে রেখেই সকলের নিখুঁত অভিনয় দেখে যেতে লাগলেন। দাদু, আমি শুধু একটি কথাই বলতে চাই, ছেলেটাকে যেন সম্পত্তির ভাগের সময় ঠকানো না হয়। সবার মতোই ওর ভাগটা যেন সমান হয়। নাতি বউয়ের এরূপ আচরণে ফয়জুল খান খুব খুশি হলেন। সানার মাথায় হাত বুলিয়ে অনেক অনেক দোয়া করলেন বৃদ্ধ ফয়জুল খান। হঠাৎই একটি বাচ্চা ছেলের ডাকে ধ্যান ভাঙল ছেলেটি তার অতীত থেকে ফিরে কাজে মন দিল। এদিকে রুদ্রকে নিয়ে সূর্য তাদের ঘরের ভেতরে যায়, আর সৌভাগ্য হোক বা দুর্ভাগ্যবশত রুদ্র দাদুর ঘরেই ঢুকে পড়ে। সেখানে কেউ যে প্রায় ঢোকেই না তাও দেখেই বোঝা যাচ্ছে। ঘরের চারপাশে মাকড়ের জাল আর ধুলোবালিতে ভর্তি। ওখানেই একটা ছবিতে একজন বৃদ্ধ লোক আর তার পাশে একটি ছেলের ছবি ছিল। রুদ্র সূর্যকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, এটা কার রূপ? আর যাদের ছবি দেখা যাচ্ছে এরা কারা? ওনারা কোথায় এখন? সূর্য প্রশ্নটা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে থাকলো। কি ব্যাপার সূর্য, একটা প্রশ্ন করছি, শুনতে পাবনি? রুদ্র বারবার সূর্যকে জিজ্ঞেস করে যাচ্ছে যে ছবিতে যে বৃদ্ধ আর একটি ছেলেকে দেখা যাচ্ছে এনারা কোথায়।
সূর্য এতই এড়িয়ে যাওয়ার ভান করে, অবশেষে রুদ্র গলায় কাঠিন্য ভাব এনে জিজ্ঞেস করলো, তোমাকে সেই কখন থেকে কই প্রশ্ন বারবার করে চলেছে, উত্তর দিচ্ছ না কেন? সরি স্যার, আমি খেয়াল করিনি। ছবির বৃদ্ধ লোকটি আমার দাদু। তো বিয়ে বাড়িতে কোথাও ওনাকে দেখছি না কেন? কিভাবে দেখবেন স্যার? বছর দুয়েক আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে দাদু। বৃদ্ধের মৃত্যু সংবাদ শুনে খুব কষ্ট পেল রুদ্র। এরপর পাশে থাকা ছেলেটির বিষয়েও জানতে চাইল। যদিও রুদ্র জানে পাশের ছেলেটি কে, তবুও সূর্যের মুখ থেকে উত্তর শোনার খায়েশ জাগলো তার। এদিকে রুদ্র বারবার এই ছেলের সম্পর্কে প্রশ্ন শুনে শরীর জ্বালা ধরে গেল। অবশেষে এক প্রকার রাগ দেখিয়েই বলল, ওর নাম তুর্য, দাদুর চাকর ছিল। ওকেও কোথাও দেখছি না কেন? জানি না, ও মরে গেছে। বলেই হনহন করে কক্ষ থেকে বের হয়ে গেল সূর্য। সূর্যের এমন ক্রূর আচরণে বাঁকা হাসল রুদ্র। হঠাৎই রুদ্রের ফোন ভাইব্রেশন হতে লাগলো। পকেট হাতড়ে ফোন বের করতেই স্ক্রিনে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বার দেখে ঠোঁটের হাসি প্রশস্ত হলো রুদ্রের। ফোন কানে তুলে রুমের এক কর্নারে গিয়ে বলে উঠল, এই কোথায় তুই? বিয়ে বাড়িতে এসে থেকেই খুঁজে চলছি তোকে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না তোকে। চিন্তার কিছু নেই রুদ্র, আমি বিয়েবাড়িতে আছি। কোথাও একটা সুযোগ পেলেই ঠিক তোর সামনেই আসবো। ঠিক আছে, রাখছি। রুদ্র ফোন কেটে বাইরে আসতেই সূর্যের সাথে দেখা হলো রুদ্রের। এরপর রুদ্র আর সূর্য মিলে পুরো বাড়িটি দেখতে লাগলো। হঠাৎই রুদ্রের সূর্যের বলা কথাটা মনে পড়ে এবং সে এক সাইডে গিয়ে পরিচিতি নাম্বারে ফোন করে। হ্যালো। জানিস, ঘুরতে ঘুরতে তোর আর দাদুর ছবি পেলাম দাদুর ঘরে। সূর্যকে তোর কথা জিজ্ঞেস করতেই বলে উঠলো তুই নাকি মারা গিয়েছিস। নিজের মৃত্যুর কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল এবং তার এই জঘন্য অতীত মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। সূর্য আর ওই ছেলেটি একই কলেজে পড়াশোনা করত। যদিও সূর্য ছেলেটির থেকে 2 বছরের ছোট, তবুও তারা একই কলেজে পড়ত। সূর্য কলেজের খারাপ বখারের ছেলেদের সাথে মিশে গোল্লায় যাচ্ছিল। মদ, গাঁজা, নেশা, ভান এগুলো যেন ছিল তার প্রধান কাজ। শুধু তাই নয়, কলেজের প্রত্যেকটা মেয়েকে সূর্য বিরক্ত করত। অনেকদিন ছেলেটি নিজের চোখে এসব দেখার পর সিদ্ধান্ত নেয় যে ও দাদুকে সব জানাবে। আজকেই বাসায় গিয়ে দাদুকে সব জানাতে হবে, সূর্যকে এই পথ থেকে ফেরাতে হবে। ছেলেটি কলেজ থেকে ফিরেই ফয়জুল খানের কাছে যায়। দাদু, আমি আজকে তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা দাদু ভাই? এরপর ছেলেটি ইতস্তত করতে থাকে। ভয়ের কিছুই নেই দাদু ভাই, যা বলতে চাও তা সরাসরি বলে ফেলো। দাদু ভাই, সূর্য কলেজে নষ্ট ছেলেদের খপ্পরে পড়েছে। সে মেয়েদের বিরক্ত করে, শুধু তাই নয়, মদ, গাঁজা, সিগারেটও খায়। ছেলেটির মুখে সূর্য সম্পর্কে এমন কথা শুনে ফয়জুল খান রাগে কাঁপতে থাকে। এরপর সূর্য বলে হুঙ্কার ছাড়েন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে বাড়ির প্রত্যেকটি সদস্য। কি হয়েছে বাবা? সূর্য কিভাবে ডাকছেন কেন? সেটা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো, কি করছে সে। কি করেছিস তুই সূর্য? আমি তো সেরকম কিছুই করিনি বাবা। কিছুই করিসনি? আহা দাদু ভাই, বনিতা না করে কি করেছে সেটা বলে দিলেই পারো। এরপর ফয়জুল খান রাগে কাঁপতে কাঁপতে বলতে থাকে, তোদের ছেলে কলেজে গিয়ে নষ্টামি করে বেড়াচ্ছে, বাড়ি থেকে কারি কারি টাকা নিয়ে মদ, গ্যাজা, সিগারেট খেয়ে রক্ত পানি পানি করা টাকা উড়াচ্ছে। তোর ছেলের জন্য কোনো মেয়ে কলেজে ঢুকতে পারে না। সূর্য সম্পর্কে এমন কথা শুনে প্রত্যেকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। ফয়জুল খান নিজের রাগ সংবরণ করতে না পেরে সূর্যের গালে সপাটে 2 চড় লাগিয়ে দেন। মায়ের আদর পেয়ে পেয়ে খুব সেয়ানা হয়েছিস না দাদু ভাই? সূর্য যে সত্যিই এমন করেছে, এর প্রমাণ কি আছে তোমার কাছে? এই ছেলে নিজের চোখে দেখেছে তোর ভাইকে অসভ্যতামি করতে। একটা বাইরের ছেলের কথার ওপর ভিত্তি করে তুই আমার ছেলের গায়ে হাত তুললে বাবা? ইচ্ছে করে এই ভিখারি আমার ছেলেকে ফাঁসাচ্ছে। এই ছেলে মিথ্যে বলেছে দাদু, আমি এমন কিছুই করিনি। যেই শুনেছে সম্পদ ভাগ করবে, অমনি আমাকে খারাপ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। কোনো রাস্তার ছোট লোক এর ওপর বিশ্বাস করে সূর্যকে শাসিয়ে লাভ নেই বাবা। যতক্ষণ আমি নিজের চোখে না দেখব ততক্ষণ আমি এটা বিশ্বাস করব না। এই বলে একে একে প্রত্যেকে ড্রয়িং রুম থেকে নিজের ঘরে চলে গেল।
একদিন ছেলেটি কলেজে প্রবেশ করে দেখতে পায় সূর্য কয়েকজন ছেলে নিয়ে একটি মেয়েকে খুব বিরক্ত করছে। কি সুন্দরী, একা একা কোথায় যাচ্ছ? আমাকেও একটি সঙ্গে নাও, একটু আদর যত্ন করি তোমায়। ছি ছি, কি বলছেন এসব অসভ্যের মতো? বাসায় কি মা বোন নাই? হঠাৎই সূর্য মেয়েটির সামনে দাঁড়িয়ে তার বুক থেকে ওড়না নামিয়ে নেয়। মা বোন আছে, কিন্তু মনোরঞ্জন করার কেউ নেই। তোর এক রাতের চার্জ কত? প্লিজ ভাইয়া, আমাকে যেতে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনি সবার সামনে আমার মান সম্মান নষ্ট করছেন? চারপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কলেজের সকল ছাত্রছাত্রী এই দৃশ্য দেখছে, কিন্তু কেউ কিছু প্রতিবাদ করছে না। এই দৃশ্য দেখে ছেলেটির রাগে পায়ের রক্ত মাথায় উঠে গেল। সে দৌড়ে গিয়ে ছেলেটির মুখে এক ঘুষি মেরে দিল। এখানে অসভ্যতামি করার জন্য কি তোকে কলেজে পাঠায়? হঠাৎই আক্রমণে ভ্যাবাচাকা খেয়ে যায় সূর্য। সামনে দাঁড়ানো ছেলেকে দেখে তার রাগে শরীর কাঁপতে থাকে। ছোট লোক, ভিখারির বাচ্চা, কত বড় সাহস তোর! তুই ইকবাল খানের ছেলে, সূর্যের গায়ে হাত দিস? তোর এই হাত যদি আমি ভেঙে টুকরো টুকরো না করেছি, তবে আমার নামও সূর্য নয়। ছেলেটি মেয়েটির শরীরের ওড়না দিয়ে ঢেকে উঠে বলে, তুমি এখান থেকে যাও বোন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সূর্য ছেলেটিকে আঘাত করার জন্য এগিয়ে আসতে নিলেই ছেলেটি আরো দু এক ঘা সূর্যকে লাগিয়ে দেয়। তোকে দেখে নেব আমি, জানোয়ারের বাচ্চা ভিখারি। সূর্য বাড়ি এসে কাঁদতে কাঁদতে বাড়ির সকল সদস্যকে ড্রয়িং রুমে জড়ো করেছে। কি হয়েছে বাবা, এভাবে কাঁদছিস কেন? আর তোর ঠোঁটের কোণে রক্ত কেন? জানো মা, ওই ভিখারির বাচ্চা আমাকে এভাবে মেরে দিয়েছে। ও তোমাকে এমনি এমনি কেন মারবে সূর্য? বলছি সবসময় ওই ছেলের হয়ে ওকালতি না করলে কি তোমার পেটের ভাত হজম হয় না বৌমা? ইকবাল খান বাইরে থেকে কেবলই বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়ি এসে ছেলের রক্তাক্ত অবস্থা থেকে শিউরে উঠলেন তিনি। কি হয়েছে বাবা? কে তোকে মেরেছে এভাবে? জানো বাবা, এই ছেলেটা কলেজে একটি মেয়ের ওড়না ধরে টানাটানি করছিল। আমি দেখে ওখানে মেয়েটির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার ভাইয়া, তুমি মেয়েটাকে এভাবে হেনস্থা করছো কেন? ইকবাল খান রাগে ফুঁসতে ফুঁসতে চিল্লিয়ে উঠলেন, বাবা বাবা, দেখে নাও, তোমার গুণধর নাতির কুকীর্তি দেখে যাও। বুড়োটা আজ বাসায় নেই, তার বন্ধুর বাড়ি গিয়েছে সেই সকালে। এই বুড়োর রায় পেয়ে পেয়ে ওই বজ্জাত ভিখারিটার আজ এত বড় স্পর্ধা হয়েছে। হঠাৎই সূর্যের বড় ভাই আর্য ডিউটি শেষ করে বাসায় ফেরে। কি হয়েছে কি? এখানে এত চিল্লাচিল্লি কিসের? এসেছিস বাবা? দেখ তোর ভাইকে মেরে কি করেছে ওই ছোট লোক ভিখারিটা। সূর্যের চেহারার এমন করুণ অবস্থা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে বাসা থেকে আবার বেরিয়ে যায় আর্য। এদিকে ছেলেটি একটি টিউশনি শেষ করে বাসার রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছে। হঠাৎই তার সামনে আর্যকে দেখে উঠে। আরে বড় ভাইয়া, তুমি এখানে? কে তোর বড় ভাইয়া? জম বল আমাকে, জম। ছেলেটি আর্যের কথার ধরন কিছুই বুঝতে পারে না। শিগগির আমার বাইকে উঠ, কাজ আছে। ছেলেটি বিনা প্রশ্নে বাইকের উঠে বসে। মিনিট 10 পরে ছেলেটিকে নিয়ে আর্য বাড়ি ফিরে আসে। ছেলেটিকে দেখেই জাহানারা তেড়ে আসে। ডাকাতের বংশধর ভিখারির বাচ্চা, কিভাবে আমার ছেলেকে এভাবে মারতে পারলি তুই? ও যা করেছে তাতে তো ওকে আমরা জ্যান্ত পুঁতে ফেলা উচিত ছিল। আচ্ছা তাই নাকি? খুব লায়েক হয়েছিস দেখা যাচ্ছে। আমার ছেলেকে পুঁতে দিবি আর আমি বসে বসে তামাশা দেখব? কি করেছে তা কি তোমরা জানো? তুই লুচ্চামি করেছিলি আর সেটাও বাধা দিয়েছে, এটাই ওর দোষ। ও বাসায় যা বলেছে সব মিথ্যে বলেছে। সত্যি তো এটা যে। ছেলেটাকে কথা শেষ করতে না দিয়ে আর্য ছেলেটির মুখ বরাবর ঘুষি বসিয়ে দেয়। তোর কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন শোনার কোনো ইচ্ছে নেই আমাদের। আমার ছেলেকে যেভাবে পিটে দিছিস, আমি চাই তার দ্বিগুণ মার তোকে দেওয়া হোক। আমার ছেলের গায়ে যে হাত দিয়ে তুই আঘাত করেছিস, তোর সে আঘাতের হাত আমি ভেঙে দিয়ে গুড়িয়ে দেব। অনেক সহ্য করেছি তোর ঝামেলা, আজ আর নয়। বলেই ছেলেটির কাছে রড দিয়ে বাড়ি মারল। বাবা, আমার কথাটা শোনার চেষ্টা করো প্লিজ। ও একটা মেয়ের ওড়না টেনে মেয়েটাকে সবার সামনে সম্মানহানি করেছিল, আমি সেটা বাধা দিয়েছি। এই কাজ আমার ছেলে করেছে নাকি তুই করেছিস? আমার ছেলে উঁচু বংশের ছেলে, ও এই কাজ কখনো করতে পারে না। বরং তুই নাম পরিচয়হীন রাস্তার ছোট লোক, এই কাজ তোর দ্বারাই সম্ভব। মা, সূর্য সব মিথ্যা বলছে। ও বাইরে
খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। বাবার দোহাই লাগে, আর মেরো না। বাবা থামুন দয়া করে, ও এই কাজ করতে পারে না। ওকে তো আপনারা ছোট থেকেই দেখে আসছেন। তোর কি আমার ছেলের সংসার করার ইচ্ছে নেই নাকি? খালি সারাক্ষণ এই ছোট লোকটার সাথে চিপকে থাকিস। এক কাজ কর, আমার ছেলেকে বাদ দিয়ে এই ভিখারিটার সাথেই সংসার পাত। মা, তোমার দুটো পায়ে ধরি, ভাবিকে জড়িয়ে এসব নোংরা কথা বলো না। ভাবি আমার কাছে মায়ের সমান, দরকার হলে আমাকে পিটিয়ে মেরে ফেলো, তবুও ভাবিকে অকথ্য ভাষায় কিছু বলো না। পিড়িতে দেখি আর বাঁচি না, সোহাগ কত অন্যের বইয়ের জন্য। এসব কি বলছেন মা? এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন? আর একটাও কথা বললে গলা টিপে সারা জীবনের মতো জবান বন্ধ করে দেব। যা নিজের রুমে যা। সানা শুধু কেঁদে তার নয়ন ভাসাচ্ছে। নিজেকে আজ তার কাছে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছে। ছেলেটাকে ইকবাল খান লোহার রডের সাহায্যে ক্রমাগত পিটিয়ে যাচ্ছেন। বাড়িতে ছেলেটিকে ফেরানোর মতো কেউ নেই। ফজল খান গিয়েছিল তার অসুস্থ বন্ধুকে দেখতে, আর হারুন চাচা গিয়েছিল বাজার করতে। ইকবাল খান ততক্ষণ ছেলেটিকে পেটালেন যতক্ষণ না ছেলেটির জ্ঞান হারায়। সানা শুধু কান্না করতে করতে ছটফট করছে, ছেলেটিকে ইকবাল খানের মার থেকে বাঁচাতে পারেনি। আজ থেকে তুই আমার বড় শত্রুতে পরিণত হলি। তোর জীবন যদি আমি নরক করে তুলতে না পেরেছি, তবে আমার নামও সূর্য নয়। কেটে গেছে 2 দিন। ফজলুল খান যে তার বন্ধু দীর্ঘদিন বাদে কাছে পেয়ে একদম ছাড়তে চায়নি, কিন্তু বাড়ির সকলের কথা চিন্তা করে ফজলুল খান 2 দিন বাদ দিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে ছেলেটা মারের চোটে ভীষণ জোরে ভুগছে। সে বিছানা ছেড়ে উঠতে পারছে না। দাদা ভাই কোথায় তুই? জ্বরে ঘরে ছেলেটি জবাব দিতে পারে না। এদিকে ফজলুল খান ছেলেটির খোঁজ করতে করতে তার এই রুমে এসে পড়ে। ছেলেটি উপর হয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ফজলুল খান গায়ে হাত দিয়ে আটকে ওঠেন। এ কি দাদু ভাই, তোর শরীরে তো জ্বরে পুড়ে যাচ্ছে, চল এখনই, ডাক্তারের কাছে যেতে হবে। বলেই ছেলেটির গায়ে কাঁথা টেনে সরিয়ে ফেলেন। কাঁথা সরিয়ে ফজলুল খান যা দেখতে পেলেন তাতে তার চক্ষু চড়ক। কি হয়েছে তোর দাদু ভাই? কে তোকে এভাবে পিটিয়েছে? এই হারুন? হারুন? জি মালিক। কে এভাবে আমার নাতিকে পিটিয়েছে? এই অমানুষটাকে? তাকে আমি উচিত শিক্ষা দেব। আমি তো জানি না মালিক। জানো না মানে? কোথায় ছিলে তুমি? যাও সানাকে ডেকে আনো। জি মালিক। আমাকে কেউ মারেনি দাদু, আমি কাউকে কিচ্ছু করিনি, সব আমার দোষ, ভাবির কোনো দোষ নেই। হারুন চাচা ছেলেটির গায়ে এমন মারের চিহ্ন দেখে কেঁপে ওঠেন। তিনি তো জানেনই না যে কে কখন এই ছেলেকে এইভাবে পিটিয়েছে। ছেলেটির আবোল তাবোল কথায় ফজলুল খান বুঝতে পারলেন যে বাড়িতে নিশ্চিত বড় ধরনের কিছু ঘটেছে। আমাকে ডাকছেন দাদু? হ্যাঁ ডেকেছি। কোনো কিছু না লুকিয়ে সত্যি করে বলো, নাত বউকে আমার নাতিকে এভাবে অমানুষের মতো পিটিয়েছে? শাড়ির আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে উঠল সানা। আমাকে ক্ষমা করে দিন দাদু, আপনার নাতিকে আমি ওই হায়নাদের হাত থেকে বাঁচাতে পারিনি। সূর্যকে মিথ্যে অপবাদে ফাঁসিয়ে বাবাকে দিয়ে এইভাবে মার খাইয়েছে। শুধু তাই নয়, আমি ফেরাতে গিয়েছি বলে ওকে সহ আমাকে জড়িয়ে ওরা নানা নোংরা কথা বলেছে দাদু। সানার মুখে এসব কথা শুনে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন বৃদ্ধ ফয়জুল খান। মনে মনে গ্রহণ করলেন এক কঠিন সিদ্ধান্ত। বাড়ির প্রত্যেকটি সদস্যকে ডেকে ড্রয়িং রুমে নিয়ে এসেছেন ফয়জুল খান। সানা আর হারুন চাচা মাথায় নিচু করে দাঁড়িয়ে আছে। কে এই ছেলেটির এমন অমানুষের মতো পিটিয়েছিস? সামনে আয়। আমি মেরেছি, ও যা করেছে এটাই ওর প্রাপ্য ছিল। ও কি করছে না করছে সেসবের হিসেব পরে। আজকের পর থেকে কেউ যদি ওর সাথে বিন্দুমাত্র খারাপ ব্যবহার করেছে বা গায়ে হাত দিয়েছে, তবে তার নামে আমি থানায় গিয়ে এফআইআর করে আসব। আজকের পর থেকে আমি ভুলে যাব কে আমার ছেলে আর কে আমার নাতি। বাইরের একটা রাস্তার ছেলের জন্য আপনি আমাদের নামে থানায় মামলা করবেন? হ্যাঁ করব। ও তোমাদের কাছে রাস্তার ছেলে ভিখারি হতে পারে, কিন্তু আমার কাছে সে আমার নাতি, আর আমি প্রমাণ করে ছাড়ব আসল অপরাধী কে ছিল, সূর্য নাকি ও। দাদা ভাই, তোমার এই নাতি কলেজের একটি মেয়ের বস্ত্রহরণ করার মতো জঘন্য অপরাধ করেছে। সেটা ফেরাতে গিয়েছি বলে দেখো আমাকে কিভাবে মেরেছে।
ছেলেটি বহু কষ্টে কুড়িয়ে কুড়িয়ে সকলের সামনে এসে উপস্থিত হলো। এরপর কেঁদে কেঁদে বলতে লাগলো, দাদু, আমি এই ঘৃণিত কাজটি করিনি। আমাকে আর কেউ বিশ্বাস না করুক, তুমি তো করো। তোর উপর আমার বিশ্বাস আছে দাদু। দাদা ভাই, অযথাই একটা রাস্তার ছেলের জন্য তোমার ব্লাড প্রেশার কেন বাড়াচ্ছ? তোর মতো ন্যায় নীতিহীন পুলিশ অফিসারের কাছ থেকে এই ফরজুল খান কোনো উপদেশ শুনতে রাজি নয়। বাবা, তুমি কিন্তু এখন বেশি বেশি বলছো। বেশি যখন বলছি, তবে আর একটা কথা শুনে রাখ। আগামী 7 দিনের মধ্যে আমি সম্পদ ভাগ করব। যার ব্যবহার আমার ভালো লাগবে না সে কানা করেও পাবে না। ভালো করে কথাগুলো মাথায় ঢুকিয়ে নিস। সম্পত্তি ভাগের কথা শুনে সকলে ভয় পেয়ে গেল। যদি বুড়োটা যদি সত্যি সব সম্পত্তি ওই ছেলেটাকে লিখে দেয়, তাহলে তো সকলেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এমনকি রাস্তায় নামতে হবে। অভিনয় করে হলেও ছেলেটিকে হাত করে চলতে হবে। জাহানারা মনে মনে ভাবলো। ইকবাল খান এগিয়ে আসলেন ছেলেটির কাছে। তোকে না বুঝে মারার জন্য ক্ষমা চাচ্ছি, বাবা হিসেবে ক্ষমা করে দে। ছি ছি ছি, করছো কি বাবা? আমি এসব মনে রাখিনি। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার কাছে ক্ষমার চেয়েও আমাকে অপরাধী করো না। এরপর কেটে গিয়েছে কয়েকদিন। বাড়ির কোনো সদস্য সামনাসামনি আর ছেলেটিকে অপমান অপদস্থ বা মারধর কিছুই করেনি, কিন্তু সুযোগ পেলেই বা ফয়জুল খানের অবর্তমানে অনেক চক্রান্ত সাজিয়ে ছেলেটিকে বাড়ি থেকে বের করার ফন্দি করত। বর্তমান রুদ্র ফোনে তুর্য তুর্য করে ডেকে চলেছে। তুর্য, এই তুর্য, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? অনেকক্ষণ পর জবাব দেয় তুর্য। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোর কাছে আমার মৃত্যুর কথা শুনে অতি জঘন্য স্মৃতি হারিয়ে গিয়েছিলাম রে। প্লিজ তুর্য, তুই সকলের সামনে চলে আয়। এসব লুকোচুরি আর ভালো লাগছে না। তাড়াতাড়ি এসে এবার সব কিছু ঠিক কর আর এই খেলা সমাপ্ত কর। রুদ্রের সাথে কথা বলতে বলতে তুর্যের চোখ আটকে গেল খিলখিলিয়ে হাসতে থাকা রাজকুমারীর দিকে। সে আর কেউ না, হ্যাঁ ঠিকই ধরেছেন, সে হলো তন্নি। তন্নির এই মিষ্টি মধুর হাসি থেকে তুর্যের মরুভূমির ন্যায় হৃদয়ে এক পশলা বৃষ্টির ছোঁয়া পেল যেন। হঠাৎই তার বুকের ধড়কন বেড়ে গেল, বেইচানি হলো মন। মনে হচ্ছে তন্নিকে শক্ত করে জড়িয়ে যদি তুর্য তার বুকের ভেতর ঢুকে ফেলতে পারতো, তাহলে কলিজার ভেতর যে আগুন জ্বলছে তা ঠান্ডা হতো। তুর্য হারিয়ে গিয়েছে তন্নির হাসি আর চোখের পলক ঝাপটানির মায়ে। এদিকে রুদ্র বারবার ডেকে চলেছে তুর্যকে। কি ব্যাপার তুর্য, কোথায় হারালি? আরে বন্ধু, এত অধৈর্য কেন হচ্ছিস? কোথাও হারাইনি, সময় মতো তোর সামনে উপস্থিত হব। রুদ্র আর তুর্য তাদের কথোপকথন শেষ করে ফোনের লাইন কেটে দেয়। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে রুদ্র তুর্য কে হয়, আর তুর্যটাই বা কে, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাও আরেকবার বলেই দিই। রুদ্র হলো তুর্যর বন্ধু, এক কথা বেস্ট ফ্রেন্ড, আর তুর্য হলো এই খানবাড়ির মেজো ছেলে এবং এই গল্পের নায়ক। আরও কিছু পরিচয় চাই তার সম্পর্কে, তাহলে তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো গল্পটার সাথে থাকতে হবে। এদিকে এরপর আবার তুর্যর চোখ আটকে যায় তন্নির দিকে। তন্নির ওই চোখের দিকে, ওই হাসির দিকে, হাসিটা একেবারেই বদলায়নি ও। ফ্ল্যাশব্যাক, তুর্য এ বাড়ির ছেলে আর তন্নি ছিল তুর্যদের বাড়ির ভাড়াটে। তন্নি, তন্নির বোন, মা আর বাবা তুর্যদের 4 তলার ফ্ল্যাটে ভাড়া থাকতো। তন্নি মেয়েটি ছিল খুব সুন্দরী আর মিশুকে টাইপের। একদিন তুর্য বৃষ্টিতে ভিজে ভিজে ভার্সিটি থেকে ফিরছিল, আর বৃষ্টির জন্য রাস্তায় কোনো গাড়ি রিক্সা কিছুই পাওয়া যাচ্ছিল না। হঠাৎ ছাতা সমেত তন্নির আগমন ঘটে। আরে মিস্টার তুর্য, এই বৃষ্টিতে এভাবে ভিজে ভিজে কোথায় যাচ্ছেন? হঠাৎ ঝুম বরাবর বৃষ্টিতে মিষ্টি আওয়াজে কথা বলার মানবীর দিক দিকে তাকিয়ে থ হয়ে যায় তুর্য। মেয়েটাকে তুর্য আগে কখনো দেখেনি। মেয়েটা চিপচিপে গরনের হ্যাংলা পাতলা একটা পুতুলের মতো, বড় বড় দুটো চোখ, গোলাকার মুখমণ্ডল, গোলাপি ঠোঁট, তাতে ফুটে রয়েছে মিষ্টি অমায়িক হাসি। সব কিছু দেখে তুর্যের বুকে কাঁপন ধরে গেল। তবুও নিজেকে শাসিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে তুর্য, আপনাকে তো ঠিক চিনলাম না। মেয়েটি তুর্যের এমন কথায় অমায়িক হাসলো, সেই হাসি অহংকার তুলল তুমুল বর্ষায়। আরে বুদ্ধু, আমি আপনাদের 4 তলায় ভাড়া এসেছি, নতুন। আপনি আমাকে না চিনলেও আমি ঠিক আপনাকে চিনি। তুর্য হালকা মাথা চুলকে ঠোঁট কামড়ে হাসলো। বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধানোর ইচ্ছে না থাকলে দ্রুত আমার ছাতার নিচে আসুন। তুর্য সংকোচ বোধ করে উঠল।
আমি একটা ছেলে হয়ে কিভাবে ওই নির্জন রাস্তায় আপনার ছাতার নিচে যাব? আরে আসুন তো। তুর্য আর তন্নি একসাথে ধীরে ধীরে হাঁটছে আর হেসে হেসে নানা গল্প করছে। এভাবে একদিন তন্নি আর তুর্য প্রতিবেশী থেকে বন্ধুত্বে পরিণত হয়। আপনি থেকে তুমিতে নেমে আসে। সানা ভাবির কাছে শুনেছি তোমাকে বাসার কেউ দেখতে পারে না দাদু ছাড়া, তবুও তুমি এখানে কেন পড়ে আছো? তুর্যের মুখে এমন উত্তর শুনে তুর্যের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় তন্নি। যারা তোমাকে কষ্ট দিচ্ছে তাদেরই তুমি ভালোবাসছো? ওরা আমাকে ভালো না বাসলেও আমি ওদের বড্ড ভালোবাসি তন্নি। এরপর তন্নির সাথে মিশতে মিশতে ধীরে ধীরে তন্নি তুর্যের প্রেমে পড়ে যায়। কিন্তু মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। একদিন তন্নি নিজের হাতে পায়েস আর গাজরের হালুয়া রান্না করে তুর্যকে দেখা করাতে বলে। কি ব্যাপার তন্নি, এখানে কেন ডেকেছ? বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? দেখি কি সারপ্রাইজ। চোখ বন্ধ করো। আচ্ছা, এই চোখ বন্ধ করলাম। তন্নি আর হাতের বক্স দুটো তুর্যের চোখের সামনে এনে বলে ওঠে, দাদা। তুর্য চোখ খোলে বক্স থেকে জিজ্ঞেস করে, কি আছে এতে? খুলে দেখো। বক্স খুলে গাজরে হালুয়া আর পায়েস দেখে তুর্য অনেক খুশি হয়ে যায়। তুমি কি করে জানলে তন্নি যে গাজরের হালুয়া আর পায়েস আমি পছন্দ করি? সানা ভাবি বলেছে। তাড়াতাড়ি মুখে তুলে বলো কেমন হয়েছে। তুর্য এক চামচ হালুয়া মুখে তুলে আবেশে চোখ বন্ধ করে ফেলল। এরপর বলে উঠল, মনে হচ্ছে তোমার হাত সহ খেয়ে ফেল। এটা শুনে তন্নি হাসতে হাসতে তুর্যের ওপর ঢলে পড়ে যাচ্ছিল। এদিকে সেই হাসি দেখে কারো বুকে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। তুর্য খাওয়া বাদ দিয়ে সেই হাসি উপভোগ করল। অবশেষে তুর্য তন্নির হাত ধরে ফেলল খপ করে। নিমেষেই তন্নি হাসি থামিয়ে তুর্যের চোখের দিকে তাকালো। তুর্য আদরে কণ্ঠে বলে উঠল, তন্নি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে না দেখলে, তোমার কথা না শুনলে, তোমার এই হাসি মুখ না দেখলে নিজেকে পাগল পাগল লাগে। আমি তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছুই দেখতে পারবো না, শুধু হৃদয় উজাড় করে ভালোবাসতে পারবো। তুমি কি আমার হবে তন্নি? আমিও তোমাকে ভালোবাসি তুর্য। তোমার আগে আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম, কিন্তু লজ্জায় পারিনি। আমি যদি তোমাকে একটু জড়িয়ে ধরি তুমি কি রাগ করবে তন্নি? তুর্যের কথা শেষ না হতেই তন্নি তুর্যকে জড়িয়ে ধরে। আজকে তুর্যকে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ মনে হচ্ছে। সানার কাছে তন্নি তুর্যের অমানবিক নির্যাতনের কথা শুনে তার মার কাছে গিয়ে সব বলতো। তন্নির মা মিসেস তনিমা বেগম খুবই নরম আর শান্ত মনের মানুষ। তুর্যের এমন কষ্টের কথা শুনে তিনিও মাঝে মাঝে কেঁদে ফেলতেন। তন্নি একদিন ওর মাকে জানায়, মা তোমাকে একটা গোপন কথা বলতে চাই। কি কথা মা? মা, আমি তুর্যকে ভালোবাসি। তুর্যকে ছাড়া আমি বাঁচবো না। মেয়ের মুখে এমন কথা শুনে আকাশ থেকে পড়ে তন্নিমা বেগম। যা বলেছিস আমার সামনেই বলেছিস। তোর বাবা জানলে একদম মেরে ফেলবে তোকে। আর ইকবাল খানের কাছে অযথা এইটা সেটা বানিয়ে বলে ছেলেটাকে মার খাওয়াবে। তন্নির থেকে 1.5 বছরের ছোট তার বোন তিন্নি। তিন্নির মা ও তিন্নির কথার মাঝে তিন্নি বলে ওঠে, মা, ছেলেটা অনেক ভদ্র, শুধু তাই নয়, ভার্সিটিতে টপ স্টুডেন্ট সে, প্রচুর ব্রিলিয়ান্ট। দিনে দিনে তন্নি আর তুর্যের প্রেম ভালোবাসা সকলেই নজরে আসতে থাকে। তন্নি তুর্যের থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আর নিজের সেভিংসের টাকা দিয়ে তুর্যকে এটা সেটা গিফট করত। তন্নির মা তুর্যকে অনেক পছন্দ করতেন। একদিন তন্নিকে ডেকে বলেন, হ্যাঁ রে তন্নি, একদিন তুর্যকে বাসায় ডাক। সানার কাছে শুনেছি ছেলেটাকে ওরা ভালো মতন খেতে দেয় না, তাই আমি ওকে পাশে বসিয়ে একটু খাওয়াতে চাই। হঠাৎই তন্নির বাবা ইরফান রহমান সেখানে উপস্থিত হন। তনিমার কথা শুনে রাগে অগ্নিমূর্তি ধারণ করলেন। টাকা কি গাছে ধরে তনিমা? আমি কি এখানে নোংরখানা খুলে বসে আছি যে গরিবদের খাওয়াবো? এসব কি বলছো বাবা? ও গরিব ভিখারি কিভাবে হয়? তুর্য ভাইয়া আমার বড় ভাইয়ের মতো বাবা, তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না। কেটে গিয়েছে অনেক দিন। ইরফান খান রহমানের কথা সামান্য করে সুযোগ পেলে তীক্ষ্ণ তুর্যকে তাদের বাসায় নিয়ে এসে ভালো ভালো রান্না করে খাওয়ায়।
বাসায় তুর্যের পছন্দ মতো কিছু রান্না হলেও ইনি হয় তন্নি গোপনে এসে তুর্যকে দিয়ে যায়। মাঝে মাঝে তনিমা জোর করেই তুর্যের অন্য কিছু হাত খরচের টাকা তুর্যের পকেটে গুঁজে দেয়। তুর্য তনিমা বেগমকে মায়ের মতো ভালোবাসে। আন্টি, আপনাদের উপকার আর ভালোবাসা আমি কোনো দিনও ভুলতে পারবো না। আন্টি না বলে মা বললে কি খুব ক্ষতি হয় বাবা? তিন্নির মতো আমি তোমারও মা। যে কোনো কথা, যে কোনো বিষয়ে নিঃসংকোচে আমাকে বলবে, কেমন? ঠিক আছে আন্টি। একদিন তুর্যের পছন্দের ইংলিশ পোলাও রান্না করে তুর্যকে ডেকে এনে নিজের হাতে খাইয়ে দিয়েছেন তানিম। অমনি রুমে প্রবেশ করে তিন্নি। আরে তুচ্ছ ভাইয়া, মার সব আদর তুমি নিয়ে নিচ্ছ, তাই না? খেতে খেতে না বোন, আমি কি আর তা করতে পারি? হয়েছে, আর ঢং করতে হবে না। কই মা, তুমি তোমাদের কখনো খাইয়ে দাও না? তোরা আর তুর্য কি এক হলি? তিন্নি গাল ফুলিয়ে সূর্যকে উদ্দেশ্য করে বলে ওঠে। এই শোধ কিন্তু আমি সুদে আসলে আদায় করবো দুলা ভাই। তন্নির এমন কথা শুনে তন্নি আর তুর্য দুজনে অনেক হাসতে থাকে। তুর্যদের বাড়িতে একমাত্র সানা সবকিছু জানতো তুর্য আর তন্নির ব্যাপারে। কি গো হবুজা, গাড়ি কত দূর আগালো? অনেক দূর ভাবি, এবার সময় সুযোগ করে কবুল বলার পালা। সানা তন্নিকে চিমটি কেটে বলে ওঠে। তাই নাকি? বিশ্বাস না করলে কি আর করার, তোমার দেবরকেই জিজ্ঞেস করো। অমনি সেখানে জাহানারার আগমন ঘটে। তন্নিকে দেখে নাক সিটকিয়ে বলে ওঠে। হ্যাঁ গো মেয়ে, প্রেম করার জন্য দুনিয়ায় আর ছেলে পেলে না, একেবারে ভিখারি জুটিয়ে নিলে? সুন্দরী মেয়েদের রুচি কি দিনে দিনে এতটাই রসাতলে যাচ্ছে? জাহানারা কথায় না রেগে গিয়ে তন্নি জাহানারাকে জব্দ করার জন্য বলে ওঠে। আপনার কাছে যাকে ভিখারি ছোটলোক বলে মনে হয়, সে আমার কাছে দামি হিরে। আশা করি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে কারো সম্পর্কে মন্তব্য করার আগে ভেবে চিন্তে করবেন। আসছি বলেই তন্নি প্রস্থান নেয়। একদিন পয়লা বৈশাখ উপলক্ষে বিশাল বড় এক মেলার আয়োজন হয়েছে। তুর্য চলো না, আমরা আজকে মেলায় ঘুরতে যাব। হাতে তো কোনো টাকাই নেই, কিভাবে নিয়ে যাব তন্নিকে? কি হলো, কি ভাবছো? তন্নি আসলে আরে চলো তো, কিছুই কিনবো না, জাস্ট ঘুরে চলে আসবো। তন্নি আর তুর্য মেলায় ঘুরেছে। এমন সময় তন্নির বাবা ইরফান রহমান তুর্যকে আর তন্নিকে একসাথে হাত ধরে হেঁটে হেঁটে যেতে রাখে। রাগে ফুঁসতে ফুঁসতে ইরফান রহমান বাড়িতে চলে আসেন। তন্নি হঠাৎই জেদ ধরে সে নগরদোলায় উঠবে। এদিকে তুর্য ভয়ে উঠতে চাচ্ছে না। প্লিজ তন্নি, আমার অনেক ভয় লাগছে, আমি মরে যাব, আমি উঠবো না। আমি তোমাকে শক্ত করে ধরে রাখবো, তোমার কিচ্ছু হবে না। তন্নি এক প্রকার জোর করে তুর্যকে দিয়ে নাগরদোলায় উঠে বসে। যেই নাগরদোলা দুলতে শুরু করে অমনি তুর্য ভয়ে তন্নিকে ঝাপটে ধরে। আর সেই দৃশ্য দেখে তন্নি হাসতে হাসতে লুটিয়ে পড়ার মতো অবস্থা। তন্নির এই ভুবন ভোলানো হাসির কথা মনে পড়তেই বাস্তবে হাসির শব্দ শুনে ধ্যান ভাঙল তুর্যের। এবার হয়তো আপনারা ভাবছেন যে তুর্য ঠিক কোথায় যাচ্ছে এবং কোথা থেকে এদের সবাইকে ফলো করছে, তাই তো? দাঁড়ান, আর একটু অপেক্ষা করুন। তুর্যকে দেখতে হলে আপনাদের সিজন 2-তে যেতে হবে আমাদের সাথে।